আচ্ছা ঠিক আছে, আমরা রেকর্ডিং অন করে নিলাম। তো আমাদের যেগুলো বাকি আছে তার মধ্যে আমাদের দুইটা ক্লাস টেস্ট বাকি আছে, আর হচ্ছে প্রেজেন্টেশন বাকি আছে। তো প্রেজেন্টেশনের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত, শুরু থেকে এখন পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে তার মধ্যে আপনি আপনার পছন্দ মতো একটা টপিক সিলেক্ট করবেন। আপনার যে টপিকটা ভাল লাগে সেই টপিকটা সিলেক্ট করে সেটার উপরে ৮-১০ পেজের একটা স্লাইড বানাবেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড বানাবেন। দেন হচ্ছে ওই স্লাইডের উপরে আপনি ৫ থেকে ১০ মিনিটের একটা ভিডিও রেকর্ডিং তৈরি করবেন। ভিডিও রেকর্ডিংটা হচ্ছে আপনার অন স্ক্রিন রেকর্ডিং হলেও হবে, অথবা হচ্ছে আপনি প্রপার ওয়েতে বা ছবি মানে আপনাকে দেখাতেও পারেন অথবা না দেখালেও সমস্যা নেই। তো ৫ থেকে ১০ মিনিট একটা ভিডিও রেকর্ডিং বানাবো। এখন এত বড় রেকর্ডিং, এটার সাইজ অনেক বড় হবে, যেহেতু এটা আমরা হচ্ছে বিএলসি তে আপলোড করতে পারবো না, আমরা হচ্ছে আমাদের নিজের গুগল ড্রাইভে ফাইলটা আপলোড করব। করার পরে যে লিঙ্কটা পাবো, ফাইলটা আপলোড করার পরে যে লিঙ্কটা পাবো সেই লিঙ্কটা হচ্ছে আমাদের স্লাইডের একদম শেষ পেজে অ্যাড করে দিবেন। তাতে করে হচ্ছে কি হবে যে আমি আপনাদের স্লাইডটা দেখতে পারবো, একই সাথে হচ্ছে ওই লিঙ্কে যে আপনাদের রেকর্ডিংটাও দেখে নিতে পারবো। এবং হচ্ছে প্রেজেন্টেশনের জন্য একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করা থাকবে, ওখানে জাস্ট আপনারা স্লাইডটা আপলোড করে দিবেন, স্লাইডের মধ্যে লিঙ্কটা থাকবে। তাহলে প্রেজেন্টেশনটাকে বুঝতে পারছি সবাই? স্যার ভিডিও করা লাগবে, ইভেন প্রেজেন্টেশন স্লাইডের মধ্যে লাস্টে গিয়ে গুগল ড্রাইভের লিংকও অ্যাড করতে হবে। অ্যাড করতে হবে এবং ফাইনালি স্লাইডটা হচ্ছে সাবমিট করতে হবে অ্যাসাইনমেন্ট আকারে। ঠিক আছে, প্রেজেন্টেশন থেকে আমরা বুঝতে পারছি সবাই? জি স্যার। জি স্যার, স্যার আমার একটা ইয়ে ছিল স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আরেকটা পার্ট হচ্ছে ক্লাস টেস্ট 2। যেটা ক্লাস টেস্ট 2 হচ্ছে আমাদের আজকের যে লেকচারে বা যতটুকু পড়ানো হবে বা যে মডিউলটা আমরা পড়াবো এই মডিউলের উপর হচ্ছে আমাদের ক্লাস টেস্ট 2টা হবে। ক্লাস টেস্ট 2 এর ডেটটা আমরা ফিক্সড করেছি শনিবার, যেহেতু আমি হচ্ছে 3টা সেকশনে ক্লাস নিচ্ছি, বাকি 2 সেকশন ওরা বলছে শনিবার, এই জন্য হচ্ছে আমরা ডেটটা ফিক্সড করলাম শনিবারে। এখন শনিবারে হচ্ছে যেই স্লটে আপনারা দিতে চান, সেটা ডে অথবা ইভিনিং যে কোনোটাই হতে পারে, যে স্লটে দিতে চান ওটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু ইনফর্ম করে দেবেন, তাহলেই হবে। শনিবারে ক্লাস টেস্টের ডেটটা আমরা ফিক্সড করেছি, ঠিক আছে? স্যার শনিবার বাদে রবিবারে নেওয়া যায় না স্যার? না, অন্য 2টা সেকশন ওরা ওদের সাথে কথা বলে ফিক্সড করা হয়েছে, তো আসলে এখন পেছানোর সমস্যা হবে। আর আমি আপনাদেরকে দেখাই দিব যে সিলেবাসটা খুবই ছোট একটা সিলেবাস, মানে হয় সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাগতে পারে প্রিপারেশন নিতে। আজকের ক্লাস লেকচারটা যদি ঠিকঠাক ভাবে বুঝে ফেলেন তাহলে সমস্যাটা হবে না, ঠিক আছে? মানে গত ক্লাসে যে স্লাইডটা করাইছেন, ইভেন আজকে যেটা করাবেন, এই দুইটার উপরে পরীক্ষা নেবেন? শুধুমাত্র আজকের লেকচারে যতটুকু পড়ানো হবে, শুধুমাত্র আজকের লেকচারে যে মডিউলটা আমরা শেষ করব সেই মডিউলটার উপরে আমাদের ক্লাস টেস্টটা হবে। জি স্যার, ওকে ফাইন, তাহলে তো অনেক ভালো। আমরা দেখি যে আমাদের ক্লাস টেস্টটার প্রিপারেশন নিতে গেলে আমাদের আরেকটা কাজ হয়ে যাবে। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছি? জি স্যার, দেখা যায়। আচ্ছা, তো আমরা ক্লাসে যাওয়ার আগে একটু কথা বলে নিই, সেটা হচ্ছে আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছে। সবাই সুস্থ আছি? জি স্যার, আশেপাশের মানুষ সুস্থ নাই স্যার। কেন, কি হয়েছে? আমার বাড়ির আশেপাশে অনেক করোনা পজিটিভ, কোভিড পজিটিভ। কোভিড-19 পজিটিভ। গত আচ্ছা, দিন স্যার এগুলো 4 জন দেখে, মারা গেছে। এগুলো দেখে যাই হোক, এগুলো দেখে আসলে হচ্ছে মানে ভয় পাওয়া যাবে না, মনে সাহস রাখতে হবে, ঠিক আছে? ভয় পেয়ে গেলাম তো অর্ধেকটা মরে গেলাম, ব্যাপারটা হচ্ছে এইরকম। সাহস রাখা নিজের মধ্যে, আর দোয়া করতে থাকা যেন যাই হোক, যেন আল্লাহ তাআলা ভালো কিছু দেয়, সবগুলো সহজ হয়ে যায়, আমরা যেন এই কঠিন সিচুয়েশনটা থেকে বের হইতে পারি খুব তাড়াতাড়ি। জাস্ট এই আমাদের আসলে এই সেমিস্টারের শেষের দিকে আপনাদের উপর দিয়ে এখন খুব বেশি প্যারা যাবে, লাস্টের এই সপ্তাহের পরের সপ্তাহটা যে খুব বেশি প্যারা যাবে এটা বুঝতেছি, হ্যাঁ। তো এর মধ্যে আমরা যতটুকু রিল্যাক্সে কাজগুলো শেষ করতে পারি, যেহেতু আমাদের শেষ করতে হবে, তো আপনারা হচ্ছে আমার প্রেজেন্টেশন অথবা হচ্ছে শেষের দিকে যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া থাকবে এগুলোর লাস্ট ডেট, হ্যাঁ, এগুলোর লাস্ট ডেট নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। একদম আমাদের মাইক্রো প্রসেসর কোর্সটা যেদিন ফাইনাল পরীক্ষাটা হবে সেই দিন, ফাইনাল পরীক্ষার আগের দিন পর্যন্ত আমাদের ডেডলাইন থাকবে। তো আমরা একটু অন্য কোর্স হয়তো বা প্রেশার থাকবে, আমরা রিল্যাক্সে কাজগুলো করার চেষ্টা করব যেন কোনো মেন্টাল প্রেশার তৈরি না হয় কারো উপরে, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আপনারা হচ্ছে রিল্যাক্সে করবেন। আমাদের ফাইনাল পরীক্ষা যেই দিন থাকবে ওই দিন পর্যন্ত হচ্ছে লাস্ট ডেট থাকবে অ্যাসাইনমেন্ট গুলো প্লাস হচ্ছে প্রেজেন্টেশন। সো আপনারা আস্তে ধীরে রিল্যাক্সে করবেন, কোনো মেন্টাল প্রেশার নেওয়ার দরকার নেই। সো আমরা আসলে ক্লাসটা শুরু করি, হ্যাঁ।
দেখতে পাচ্ছি এখানে। জি স্যার। জি স্যার। আমরা আজকে যেটা যা যা করব তার হচ্ছে একটা আউটলাইন আমরা আগে একটু দিয়ে নেই, যে আমরা হচ্ছে এই মডিউলটা হচ্ছে কভার করব। এই মডিউলটার মধ্যে খেয়াল করেন জাম্প আর হচ্ছে লুপ, এই দুইটা অপারেশন হচ্ছে আমরা লাস্ট ক্লাসে স্টাডি করেছিলাম, তাই না? জাম্প আর লুপ। জি স্যার। জি স্যার। বাকি থাকে হচ্ছে আমাদের এই দুইটা অপারেশন, শিফট আর হচ্ছে রোটেট অপারেশন। এই দুইটা অপারেশন হচ্ছে আমরা আজকে দেখব। আর সাথে আরেকটা টপিক দেখব, সেটা হচ্ছে এর পরের মডিউলটা, সেটা হচ্ছে স্ট্যাক ম্যানেজমেন্ট আর হচ্ছে স্ট্যাককে আমরা কিভাবে অ্যাড্রেস করব, এই পার্টটা। দ্যাট মিন্স হচ্ছে আমরা আসলে দুইটা মডিউলে আজকে স্টাডি করব। আগের মডিউলটা ছিল আমাদের শিফট আর হচ্ছে রোটেট, খুবই সিম্পল টপিক, জাস্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই হয়ে যাবে। শিফট আর রোটেট, আর পরের মডিউল হচ্ছে আমরা স্ট্যাক ম্যানেজমেন্ট। এই তিনটা টপিকই আমরা দেখব। আর ক্লাস টেস্টের সিলেবাস হচ্ছে এতটুকুই, শিফট, রোটেট আর হচ্ছে আমাদের স্ট্যাক ম্যানেজমেন্ট। এই তিনটা টপিকের উপর আমাদের আসলে ক্লাস টেস্টটা হবে। তো এর জন্য হচ্ছে যে স্লাইডটা দরকার, আমাদের স্লাইডটা এখানে পেয়ে যাবে, লেকচার স্লাইড এই ফোল্ডারে পেয়ে যাব। সরাসরি যদি আমরা স্লাইডে চলে যাই, দেখেন যে এই স্লাইডের মধ্যে আসলে আমাদের সবগুলো জিনিস একসাথে দেয়া আছে। এখানে দেখেন এইগুলো আমরা লাস্ট ক্লাসগুলোতে দেখছিলাম, যে কিভাবে লিখতে হয় প্রোগ্রাম, লাইক হচ্ছে আমাদের মুভ ইনস্ট্রাকশন, এক্সচেঞ্জ, অথবা হচ্ছে অ্যাড, সাবট্রাকশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, নেগেটিভ, এগুলো আমরা সব দেখছি, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে এখানে যে পার্টটা ওভারফ্লো, এই ওভারফ্লো পার্টটা হচ্ছে আমরা মিড টার্মের আগে দেখেছিলাম, এই জন্য আমরা এটাকে এখান থেকে স্কিপ করছি, ওভারফ্লো পার্টটা। আমরা এখন হচ্ছে যে বাকি দুইটা পার্ট, শিফট আর হচ্ছে রোটেট, এই দুইটা পার্ট হচ্ছে আজকে স্টাডি করব। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো স্যার। আচ্ছা, একটু জি, কাইন্ডলি স্যার। রেসপন্স করিয়ে, হ্যাঁ, তাহলে আমার বুঝতে সুবিধা হয় যে আপনারা শুনতে পাচ্ছেন। তো আমাদের আজকের পার্টের মধ্যে একটা হচ্ছে শিফট অপারেশন। আচ্ছা, শিফট অপারেশন আমাদের কেন দরকার পড়ে সেটাতে আসি। যে আমরা কখনো যদি ডাটাকে শিফট করতে চাই, যে সেটা আইদার লেফট সাইডে শিফট করতে চাচ্ছি অথবা রাইট সাইডে আমরা শিফট করতে চাচ্ছি, লেফট অথবা রাইটে যখন আমাদের ডাটা শিফট করতে হবে, যেটা আমরা আসলে আমাদের কিবোর্ডে করে থাকি স্পেস দিয়ে আমরা সেটাকে রাইট অথবা লেফটে শিফট করি। তো এই ধরনের অপারেশন আমরা হচ্ছে এই 8086 এনভায়রনমেন্ট অথবা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে কিভাবে করব বলতে হচ্ছে কি ইনস্ট্রাকশনের মাধ্যমে আমরা এই কাজগুলা করব। তো শিফট অপারেশনের ক্ষেত্রে আমরা চিন্তাই করতে পারতেছি এখানে যে দুই ধরনের অপারেশন হতে পারে, যে ডাটাটা আমরা দুইটা ডিরেকশনে শিফট করতে পারি। একটা হচ্ছে আমরা লেফট ডিরেকশনে শিফট করতে পারি অথবা রাইট ডিরেকশনে শিফট করতে পারি। তো রাইট ডিরেকশন অথবা লেফট ডিরেকশনে শিফট করার জন্য আলাদা আলাদা ইনস্ট্রাকশন পাবো, দুইটা ইনস্ট্রাকশন পাবো। এই জন্য আমরা এখানে বলছি কি যে অপকোড মানে হচ্ছে যেই ডাটাটাকে আমরা শিফট করতে চাচ্ছি সেটাকে লেফটে শিফট করতে চাচ্ছি নাকি রাইটে শিফট করতে চাচ্ছি, তার জন্য একটা অপকোড অথবা একটা ইনস্ট্রাকশন আমরা এখানে দিয়ে দিব। এর পরের কাজ হচ্ছে কি যে কোথাকার ডাটাটা বা কোন লোকেশনের ডাটাটাকে আমরা শিফট করতে চাচ্ছি, সেই লোকেশনটা আমরা এখানে দিয়ে দিব। যে সাপোজ আমরা এক্স রেজিস্টারের ডাটাটা আমরা শিফট করতে চাচ্ছি, এই জন্য ডেস্টিনেশনে এক্স রেজিস্টার দিয়ে দিব। এরপরে হচ্ছে আমরা কতবার শিফট করতে চাই, আমরা কি একবার শিফট করতে চাই নাকি 5 বার শিফট করতে চাই নাকি 10 বার শিফট করতে চাই। যদি আমরা একবার শিফট করতে চাই তাহলে এখানে 1 দিয়ে দিব। তাহলে এই লাইনটার পুরো মানে হচ্ছে যে আমরা ডেস্টিনেশনে বা যেই লোকেশনে ডাটাটা আছে সেই লোকেশনের ডাটাটাকে এক ঘর শিফট করব, সেটা ইদার লেফট হতে পারে অথবা রাইট হতে পারে। এখন আসি, যদি একের অধিক সংখ্যক আমরা শিফট করতে চাই তখন আমাদের গুনতে হবে যে কতবার আমরা শিফট করতে চাই। তাহলে গুনার জন্য আমাদের একটা রেজিস্টার আছে, কাউন্টার রেজিস্টার, আপনাদের মনে আছে যে কাউন্টার একটা রেজিস্টার ছিল অথবা সি একটা রেজিস্টার ছিল আমাদের 8086 এ? জি স্যার। আচ্ছা, তো সেই কাউন্টার রেজিস্টারে আগে থেকে আপনি একটা ভ্যালু দিয়ে দিতে পারেন যে আমি কতবার শিফট করতে চাই, সেই ভ্যালুটা আমরা হচ্ছে সেই রেজিস্টারে দিয়ে দিব। তাহলে সে করবে কি যে সেই কাউন্টার রেজিস্টারে যত ভ্যালু আছে সেই ভ্যালু অনুসারে সে হচ্ছে ডাটাগুলোকে শিফট করবে। এরপরে বলা আছে যে শিফট ডেস্টিনেশন বিট প্যাটার্ন অ্যাট স্পেসিফাইড ডিরেকশন। স্পেসিফাইড কথাটা বলা হচ্ছে এই কারণ ডাটাটা লেফটেও শিফট হতে পারে অথবা রাইটেও শিফট হতে পারে। ডিরেকশনটা আমরা আসলে বলে দিব ইনস্ট্রাকশনের মধ্যে। এর পরে বলা আছে যে হ্যান্ডি অল্টারনেটিভ অফ মাল্টিপ্লিকেশন অর ডিভিশন। এই কথাটার মানে হচ্ছে যে যখন আমরা
10কে 10 দ্বারা গুণ করি তখন আমরা রেজাল্ট কত পাই? দশকে 10 দ্বারা গুণ করলে রেজাল্ট কত আসে? 100 আসে বা 100। হ্যাঁ, 100, মানে 10-এর পেছনে একটা শূন্য চলে আসে। আবার হচ্ছে যদি 10কে 100 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 1000, মানে 10-এর পেছনে আরো 2টা শূন্য চলে আসে। তাহলে খেয়াল করেন যে এক ঘর করে ডাটাগুলো রাইট ডিরেকশনে শিফট হচ্ছে বা পেছনে একটা করে শূন্য যোগ হচ্ছে, মানে রাইট ডিরেকশনে ডাটাগুলো শিফট হচ্ছে। আর ডিভিশনের ক্ষেত্রে সাপোজ 1000কে আপনি 10 দ্বারা ভাগ করলেন, পেছন থেকে একটা শূন্য চলে যাবে, মানে ডাটাগুলো এক ঘর করে লেফট ডিরেকশনে শিফট হচ্ছে। এই জন্য আমরা বলছি এটার হ্যান্ডি অল্টারনেটিভ, মাল্টিপ্লিকেশন অথবা ডিভিশনের অল্টারনেটিভ। ঠিক আছে, তাহলে শিফট লেফট অথবা শিফট রাইট এগুলো হচ্ছে মাল্টিপ্লিকেশন অথবা ডিভিশনের অল্টারনেটিভ। এরপর হচ্ছে এখানে দুইটা পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট বলা আছে। একটা হচ্ছে ক্যারি ফ্ল্যাগের ভ্যালু কত হবে এই শিফট অপারেশনের ক্ষেত্রে। আমরা দেখবো একটু পরে যে শিফট অপারেশনের ক্ষেত্রে আমাদের যেই বিটটা শিফট হয়ে যাবে সেই বিটটা এসে জমা হবে ক্যারি ফ্ল্যাগের মধ্যে, মানে ক্যারি ফ্ল্যাগটা একটা ফাঁকা ঝুড়ির মতো কাজ করবে। যেই বিটটা শিফট হয়ে যাবে সেই বিটটা এসে যাবে ক্যারি ফ্ল্যাগের মধ্যে। তার মানে অলওয়েজ যেই বিটটা বের হয়ে যাবে সেটা আমাদের ক্যারি ফ্ল্যাগে আসবে। এরপরে আসবে কি যে ওভারফ্লো ফ্ল্যাগের ভ্যালুটা 1 হবে যদি সাইন চেঞ্জ হয়। যদি সাইন চেঞ্জ না হয় তাহলে ওভারফ্লো ফ্ল্যাগের ভ্যালুটা 0 থাকবে। আমরা এখানে দুইটা ইনস্ট্রাকশন আমরা বলছিলাম, একটা হচ্ছে লেফট শিফট আর একটা হচ্ছে রাইট শিফট। তো আমরা প্রথমে লেফট শিফট অপারেশনটা দেখি। খেয়াল করেন এখানে যে লেফট শিফট অপারেশনের জন্য যেই ইনস্ট্রাকশনটা আমরা প্রোগ্রামে ইউজ করব সেটা হচ্ছে SHL। এখানে SH আসছে হচ্ছে আমাদের শিফট নাম থেকে বা ওয়ার্ডটা থেকে, আর এল মানে হচ্ছে লেফট। তার মানে SHL মানে হচ্ছে লেফট শিফট অথবা শিফট লেফট। এখন আমরা আসি যে এটা কাজ করে কিভাবে। আমি একটা আসলে আপনাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিব, তাহলে বাকিগুলো আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। দেখতে পাচ্ছি এটা, দেখতে পাচ্ছি স্ক্রিনটা? জি স্যার। আচ্ছা, তো এখানে দেখেন আমাদের দেয়া আছে একটা বিট প্যাটার্ন দেয়া আছে, যে এটি মনে করে নেন ডেস্টিনেশন বা একটা রেজিস্টার। এই বিট প্যাটার্নটা আছে সাপোজ AX রেজিস্টার, সরি এটা যেহেতু 8 বিটের, এটা ধরে নেওয়া হচ্ছে AH রেজিস্টার এই ডাটাটা আছে। তার মানে ডেস্টিনেশন রেজিস্টার হচ্ছে AH। আর এখানে আমরা পারফর্ম করব হচ্ছে শিফট লেফট অপারেশন। দ্যাট মিন্স কমান্ডটা হবে এরকম যে SHL, আর তারপরে লিখবো হচ্ছে ডেস্টিনেশন মানে হচ্ছে AH। তারপর হচ্ছে আমরা এটাকে কতবার শিফট করতে চাই সেই সংখ্যাটা আমরা এখানে দিয়ে দেবো। যে সাপোজ আমরা একবার শিফট করতে চাচ্ছি, এই জন্য আমরা এখানে 1 দিলাম। এখন খেয়াল করেন যে ডাটাগুলো যখন শিফট হবে এক ঘর, তখন তারা এক ঘর করে বাম দিকে সরে যাবে, যেহেতু লেফট ডিরেকশনে শিফট হচ্ছে। এখন বাম দিকে যে ডাটাটা সরে যাবে তখন বাম দিকে ডাটাটাকে একটা ঝুড়ির মধ্যে রাখতে হবে, তাই না? স্যার SHL কি মিন করলেন স্যার? SH মানে হচ্ছে শিফট আর L মানে হচ্ছে লেফট। SHL মানে হচ্ছে শিফট লেফট। আর স্যার AH মানে স্যার অ্যাকুমুলেটর রেজিস্টার, এটা স্যার শিফট হবে। রেজিস্টারের ডাটাটা, অ্যাকুমুলেটর রেজিস্টারের এই যে ডাটাটা আমরা ধরে নিচ্ছি অ্যাকুমুলেটর রেজিস্টারে আছে, সেই ডাটাটা শিফট হবে। এখন যে ইনিশিয়ালি দেখেন যে আমাদের ক্যারি ফ্ল্যাগটা হচ্ছে একটা ফাঁকা ঝুড়ি, এটার মধ্যে ইনিশিয়ালি কোনো ডাটা স্যার নাই। AH এর ডাটাটা তো অলওয়েজ 8 বিটের হতে পারে। হ্যাঁ, 8 বিটের একটা ডাটা, যে এখানে দেখেন 8 বিটের একটা ডাটা দেয়া আছে, এই যে এটা 8 বিটের একটা ডাটা। আচ্ছা, এখন ইনিশিয়ালি দেখেন ক্যারি ফ্ল্যাগের ভ্যালুটা হচ্ছে ফাঁকা। ইনিশিয়ালি ক্যারি ফ্ল্যাগে কোনো ডাটা নেই। তার মানে এখন এক ঘর করে ডাটাকে যদি আমরা লেফটে শিফট করি তাহলে যেই ডাটাটা বের হয়ে যাবে সেটাই হচ্ছে ক্যারি ফ্ল্যাগের ফাঁকা ঝুড়িটার মধ্যে চলে আসবে। এই জন্য হচ্ছে এক ঘর বাম দিকে এই মোস্ট সিগনিফিকেন্ট বিটটা আমাদের ক্যারি ফ্ল্যাগে চলে আসছে। তাহলে এই 1 এর জায়গাটা এখন ফাঁকা, সেই 1 এ চলে আসবে, তার পাশের যে বিটটা আছে সেই বিটটা হচ্ছে ওই 1 এর জায়গায় চলে আসলো। এখন এই 1টার জায়গা ফাঁকা, তার জায়গায় চলে আসবে, তার পার্শ্ববর্তী যে বিটটা আছে সেই বিটটা চলে আসবে 1 এর জায়গায়। সিমিলারলি বাকি বিটগুলা এক ঘর করে বাম দিকে শিফট হয়ে যাচ্ছে, কারণটা হচ্ছে এটা আমাদের লেফট শিফট অপারেশন। এখন এই 1টা যখন তার এক ঘর বাম দিকে সরে আসবে তখন এই 1 এর জায়গাটা ফাঁকা।
এখন প্রশ্নে যদি আমাদেরকে বলে দেয় 0 ইনপুট হিসাবে ধরো অথবা 1 ইনপুট আকারে ধরো, তখন আমরা এখানে 0 ইনপুট দিয়ে দিব, এজন্য আমরা এখানে 0 দেখাচ্ছি। তাহলে একবার অপারেশন করার পরে আমাদের ক্যারি ফ্ল্যাগের ভ্যালু হচ্ছে 1, আর আমাদের একবার অপারেশন করার পরে বিট প্যাটার্নটা হচ্ছে এইটা। এটা কি আমরা বুঝতে পারছি সবাই? স্যার একবার শিফট করার পর এটা উপরের লাইনটা করার পর হচ্ছে আমাদের প্রথম লাইনটা। সিমিলারলি যখন আমরা দ্বিতীয়বার শিফট অপারেশন করব তখন আমাদের এই বিটটা চলে আসবে ক্যারি ফ্ল্যাগে, এই বিটটা এক ঘর করে আমাদের সরে আসবে, এক ঘর করে, এবং ফাইনালি যখন 0 এখানে চলে আসবে, এখানে নতুন আরেকটা 0 চলে আসবে। আবার যদি আমরা তৃতীয়বার করি, 3 নাম্বার বার যদি করি, তাহলে হচ্ছে এই 0টা ক্যারি ফ্ল্যাগে চলে আসবে, এই বিটগুলো এক ঘর করে বাম দিকে সরে আসতেছে। তাহলে এখন যদি আমাদেরকে প্রশ্নে বলে এই বিট প্যাটার্নটা দিয়ে যে 3বার এই বিট প্যাটার্নটা দিয়ে যদি আমাদেরকে এইভাবে বলে যে 3বার শিফট লেফট অপারেশন করার পরে বিট প্যাটার্নটা কি হবে বা ফাইনাল বিট প্যাটার্নটা কি হবে সেটা বের করো, এবং একই সাথে ক্যারি ফ্ল্যাগের ভ্যালুটা কত হবে ফাইনালি সেই ভ্যালুটা বের করো। তাহলে এখানে অ্যান্সার কোন লাইনটা হবে? স্যার আরেকবার রিপিট করুন। বলছি যে আমাদের যদি এই বিট প্যাটার্নটা দেয়া থাকে এবং যদি বলা থাকে যে তিনবার হচ্ছে লেফট শিফট অপারেশন করার পরে বিট প্যাটার্নটা কত হবে সেটা বের করো, প্লাস হচ্ছে ক্যারি ফ্ল্যাগের ভ্যালুটা তখন কত হবে সেটা বের করো। তাহলে এখানের অ্যান্সার কোনটা হবে? স্যার নিচের লাইনটা। একদম লাস্টের লাইনটা অ্যান্সার হবে। আর যদি 4বার বলতো? জি স্যার। স্যার যদি 4বার করতে হইতো, তারপর দেখা যাইতো যে ক্যারি ফ্ল্যাগ আছে কিনা। হ্যাঁ, আরেকটা স্টেপ করা লাগতো। তো আমাদের আসলে পরীক্ষায় প্রশ্নটা করা বা স্যার তাহলে এখানে এই যে স্যার 1 দিছেন, এখানে কি 3 হবে স্যার? এই যে প্রোগ্রামটা ইনস্ট্রাকশনটা এটা প্রশ্নে বলে দেয়া থাকবে কতবার করতে হবে। হ্যাঁ, 3বার না 4বার না 5বার, স্যার এটা যতবার বলা থাকবে এখানে স্যার নাম্বার তত হবে। তত হবে, যেটা এই সংখ্যাটা তত হবে। আচ্ছা, এখন পরীক্ষা কোশ্চেন গুলো কিভাবে থাকে? হ্যাঁ, পরীক্ষা কোশ্চেন গুলো বলবে যে আপনার আইডির লাস্টের 4টা ডিজিট চুজ করেন। আপনার আইডির লাস্টের 4টা ডিজিট সাপোজ হচ্ছে 5321, আপনার আইডির লাস্টের 4টা ডিজিট। এখন এই 4টা ডিজিট কারোর সাথে কারো কি মিলবে? না, সবার কারো মিলবে। তাহলে এই 5 কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে কয়টা ডিজিট পাবো? 5 কে বাইনারিতে কনভার্ট করলে কয়টা ডিজিট পাবো? 4টা ডিজিট পাবো। 4টা ডিজিট পাবো, শূন্য সামনে আসবে। 3 কে যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে কয়টা ডিজিট পাবো? 4টা ডিজিট, সিমিলারলি যে 0011, স্যার সবগুলা কি 4 বিটে কনভার্ট করতে হবে? 4 বিটে কনভার্ট করতে হবে এক্স্যাক্টলি। 2 কে যদি আমরা কনভার্ট করি তাহলে পাবো হচ্ছে 10, সামনে আসবে 2টা 0। 1 কে যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে আসবে 3টা 0 1। এভাবে হচ্ছে টোটাল আমরা কয়টা বিট পাবো? 4টা হলে 16টা স্যার। 16টা বিট পাবো। এখন কারো বিটের সাথে কারো বিট কি মিলবে? না স্যার, সবার আলাদা হবে। সবার আলাদা হবে। সো আমরা হয়তো সেম প্রশ্নেই অ্যান্সার করব, কিন্তু সবার অ্যান্সার, সবার বিট প্যাটার্ন আলাদা আলাদা হবে। এই জিনিসগুলো খেয়াল রাখবো, কপি করা যাবে না এখানে। তো খেয়াল করি যে এখন আপনাকে বললো যে 3বার লেফট শিফট অপারেশন করার পরে বিট প্যাটার্নটা কত হবে সেটা বের করেন, অথবা 4বার লেফট শিফট অপারেশন করার পরে বিট প্যাটার্নটা কত হবে সেটা বের করেন। তাহলে পারবো না ইনশাআল্লাহ? জি স্যার, এটা পারা যাবে। আচ্ছা, তো যদি আমরা এটা ভালোভাবে বুঝতে পারি তাহলে বাকি আমাদের গুলো সমস্যা হবে না। দেখেন, এরপর হচ্ছে আমাদের শিফট অ্যারিথমেটিক লেফট। এটা হচ্ছে শিফট লেফট। আর স্যার আনসারটা কিভাবে লিখবো স্যার এখানে? আনসারটা হচ্ছে আপনি লাস্টের বিট প্যাটার্নটা লিখবেন। লাস্টের বিট প্যাটার্ন আমার হচ্ছে কি যে আপনারা, আমার সাজেশন হচ্ছে প্রতিটা স্টেপ বাই স্টেপ করবেন, তাহলে ভুলগুলা হলে, যদি সাপোজ আপনি 3 নাম্বার লাইনে ভুল করছেন তাহলে হচ্ছে 1 নাম্বার আর 2 নাম্বার লাইনটা আপনার হইছে, তাহলে ওই 2 লাইনের মার্কস আপনি পাবেন। কিন্তু যদি ফাইনালি একই সাথে অ্যান্সারটা লিখে দেন তাহলে সেটা ভুল হলে কিন্তু একেবারে 0। এজন্য হচ্ছে আপনি এক লাইন করবেন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, 4 নাম্বার লাইনে যেটা পাবেন সেটাই হচ্ছে আপনার স্যার তাহলে আনসার কি এক্সট্রা ভাবে স্যার এই যে বিট প্যাটার্ন 8 বিট বা 16 বিট যত বিট হবে ওইটা লিখতে হবে, আর ক্যারিটা লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইনালি লাস্টে যে লাইনটা পাবেন সেটাই হচ্ছে আপনার অ্যান্সার। এই লাস্টের যে লাইনটা আপনি পাবেন, ঠিক আছে?
আচ্ছা, এরপরে দেখেন শিফট লেফট আর হচ্ছে শিফট অ্যারিথমেটিক লেফট, এটা দুইটাই সেম, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। শিফট লেফট আর শিফট অ্যারিথমেটিক লেফট, তাহলে শিফট অ্যারিথমেটিক লেফট এটা কি পারা যাবে? SAL। স্যার এস এর অ্যারিথমেটিক লেফট, স্যার আর এটা কি মিন করতেছে? শিফট অ্যারিথমেটিক লেফট আর শিফট লেফট একই, মানে একই কাজ আমরা করতে পারি এই ইনস্ট্রাকশন গুলোর মাধ্যমে, সেম কাজ। স্যার এটা বাইনারি। হ্যাঁ, এটা বাইনারি বিট প্যাটার্ন গুলোকে শিফট করবে, মানে আগের প্রবলেমটা আর এই প্রবলেমটা সেম, কোনো চেঞ্জ নাই। স্যার এটা কি প্রোগ্রাম লিখতে হবে ওই যে স্যার যেরকম স্যার SHL এরকম AX? না না, প্রোগ্রাম লিখতে হবে না, প্রোগ্রাম লিখতে হবে না। স্যার প্রোগ্রাম লিখে স্যার এই যে আমাদের এই ইয়াগুলো শিফট গুলা দেখাইতে হবে, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, প্রোগ্রাম লিখা ছাড়া এখানে শুধুমাত্র আপনাকে বিট প্যাটার্নটা দিয়ে বলবে হচ্ছে যে ফাইনাল বিট প্যাটার্নটা কি হবে তুমি সেটা বের করো। এখানে প্রোগ্রাম লিখতে বলবে না, প্রোগ্রামের প্রবলেমগুলো আমরা সামনে পাবো, যে ইনস্ট্রাকশনগুলো ইউজ করে কিভাবে প্রোগ্রাম লিখতে হয় সেটা সামনে দেখবে ইনশাআল্লাহ। তাহলে সামনে আগাচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের জি, স্যার। শিফট রাইট অপারেশন। হ্যাঁ, শিফট রাইট অপারেশন হচ্ছে আমাদের শিফট লেফট অপারেশনের উল্টোটা। যে শিফট লেফটে কি করতাম, আমরা লেফট ডিরেকশনে ডাটাটা শিফট করতাম, আর শিফট রাইট হচ্ছে আমরা রাইট ডিরেকশনে অথবা ডান দিকে ডাটাটা শিফট করব। তো সবসময় আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে যেই ডিরেকশনে আমরা ডাটা শিফট করব, ক্যারি ফ্ল্যাগকে সবসময় সে পাশে রাখবো। যদি বাম পাশে শিফট করি তাহলে ক্যারি ফ্ল্যাগটা বাম পাশে রাখবো, আর যদি ডান পাশে শিফট করি তাহলে ক্যারি ফ্ল্যাগটাকে ডান পাশে রাখবো। তো এখানেও দেখেন আগের মতো একটা বিট প্যাটার্ন দেওয়া আছে, আমাদেরকে বলছে যে শিফট রাইট অপারেশন। এখানে SH মানে হচ্ছে শিফট আর R মানে হচ্ছে রাইট, আর SHR মানে হচ্ছে শিফট রাইট অপারেশন। এখন দেখেন যে ইনিশিয়ালি আমাদের এইখানটাতেও ক্যারি ফ্ল্যাগের, স্যার একটু রিপিট করা যাবে স্যার? আমার নেটওয়ার্ক একটু প্রবলেম ছিল, একটা বুঝতে পারিনি এটা। একটু কাইন্ডলি তাহলে হচ্ছে রেকর্ডিং গুলো দেখতে হবে, নেটওয়ার্কে প্রবলেম থাকলে, কারণ হচ্ছে কোনটা 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 রিপিট করব বলেন। হ্যালো, শুনতে পাচ্ছি আমাকে? হ্যালো, স্যার হয়তো নেটওয়ার্কের সমস্যা করছে। আচ্ছা, আপনারা বাকিরা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা জি স্যার, কন্টিনিউ শুনতে করবো, পাচ্ছি তাহলে আমরা। হচ্ছে রেকর্ডিংটা দেখে নিলেও হবে। আচ্ছা, তো আমরা শিফট রাইট অপারেশনটা দেখি, যে যখন আমরা যেই অপারেশন পারফর্ম করব সেটা হচ্ছে আমরা ক্যারি ফ্ল্যাগটা সেই পাশে রাখবো। যেহেতু রাইট অপারেশন, এর জন্য আমরা ক্যারি ফ্ল্যাগটাকে ডান পাশে রাখলাম। আবার এখানে খেয়াল করি যে ইনিশিয়ালি ক্যারি ফ্ল্যাগের মধ্যে কিন্তু কোনো ডাটা নাই, বা ক্যারি ফ্ল্যাগের ঝুড়িটা হচ্ছে ফাঁকা অবস্থায় আছে। তো এখানে দেখেন যে আমরা যেহেতু রাইট ডিরেকশনে ডাটা শিফট করবো, এই জন্য কি করলাম যে প্রথমবার অপারেশনের পরে আমাদের ডাটাগুলো এক ঘর করে রাইট অথবা ডান দিকে শিফট করতেছে। এই ওয়ানটা চলে গেল ক্যারি ফ্ল্যাগে, এই ওয়ানের জায়গাটা তখন ফাঁকা, সেই ফাঁকা জায়গায় তার পাশের ওয়ানটা চলে আসছে, এই যে চলে আসলো। এই ওয়ানের জায়গাটা ফাঁকা, সেই ফাঁকা জায়গায় তার পাশের জিরোটা চলে আসছে, জিরোর জায়গা ফাঁকা, সেখানে পাশের ওয়ান চলে আসছে। এই একইভাবে এই ওয়ানটা যখন এখানে চলে আসলো, তখন এই ওয়ানের জায়গাটা ফাঁকা, সেখানে আমরা জিরো ইনপুট দিয়ে দিলাম। তাহলে প্রথমবার অপারেশন করার পরে আমাদের হচ্ছে বিট প্যাটার্ন হচ্ছে এইটা, এবং ক্যারি ফ্ল্যাগের ভ্যালু হচ্ছে এইটা। সিমিলারলি দ্বিতীয়বার অপারেশন করার পরে আমাদের বিট প্যাটার্ন এইটা, ক্যারি ফ্ল্যাগের ভ্যালু হচ্ছে এইটা। তৃতীয়বার অপারেশন করার পরে বিট প্যাটার্ন এইটা, ক্যারি ফ্ল্যাগের ভ্যালু হচ্ছে এইটা। তো এখান থেকে যদি আমাদের 3বার বলে তাহলে অ্যান্সার হচ্ছে লাস্টের লাইনটা, লাস্টের লাইন বিট প্যাটার্ন এইটা আর ক্যারি ফ্ল্যাগের ভ্যালু হচ্ছে এইটা। যদি 4বার বলতো তাহলে আমাদের আরেকবার করা লাগতো। শিফট রাইট অপারেশনটাকে বুঝতে পারছি সবাই? জি স্যার, অপোজিট স্যার। হ্যাঁ, শিফট লেফটের অপোজিট। এরপর আমরা দেখি যে শিফট অ্যারিথমেটিক রাইট, এটা হচ্ছে শিফট রাইটের সিমিলার। যে শিফট রাইট অথবা শিফট অ্যারিথমেটিক রাইট এই দুইটাই সিমিলার। আগের মতো করে বিটগুলা শিফট হবে, শুধুমাত্র যে মোস্ট সিগনিফিকেন্ট বিট আমাদের যেটা দেয়া থাকবে এমএসবি তে, সেটা আমাদের এখানে চলে আসবে। যদি 0 বলে 0 আসবে, 1 বলে 1 আসবে। এখন আমরা হচ্ছে দেখবো রোটেট অপারেশন। রোটেট অপারেশনটা হচ্ছে কি, যে আমরা কখনো সার্কুলার ওয়েতে বা একটা সার্কেলে যদি ডাটাগুলো রোটেট করি, যেটা আমরা ঘড়ির কাঁটার মতো চিন্তা করতে পারি,
যে ক্লকওয়াইজ অথবা এন্টি ক্লকওয়াইজ দুইভাবে ডাটাগুলো রোটেট হতে পারে। আমরা এটাকে আসলে লেফট ডিরেকশনে রোটেশন বলি অথবা রাইট ডিরেকশনে রোটেশন বলি, সেটা শিফট অপারেশনের মতোই, যে লেফট ডিরেকশনে রোটেশন অথবা রাইট ডিরেকশনে রোটেশন। তাহলে এখানেও সিমিলার কথা, যে আমাদের দুইটা অপারেশনের জন্য ডিফারেন্ট ইনস্ট্রাকশন থাকবে অথবা অপ কোড থাকবে। এই জন্য আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে অপ কোড। সেটা লেফট রোটেশনের জন্য আমরা ইউজ করবো হচ্ছে ROL, আর রাইট রোটেশনের জন্য আমরা ইউজ করবো ROR। তো এখানে অপ কোড চলে আসবে, তারপরে আসবে যে কোন লোকেশনের ডাটাটাকে আমরা রোটেট করতে চাচ্ছি, সেই লোকেশনটা আগের মতো, সেই লোকেশনটা আমরা এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে কতবার আমরা রোটেট করবো, একবার, দুইবার না 5 বার, সেই সংখ্যাটা এখানে দিয়ে দিব। যদি একের বেশি সংখ্যক আমরা এখানে লোকেশনটা কি কি হইতে পারে স্যার? লোকেশনটা হতে পারে আমাদের যতগুলো জেনারেল পারপাস রেজিস্টার আছে সবগুলো রেজিস্টারই হতে পারে, AX BX DX, যে রেজিস্টারগুলো আছে এই রেজিস্টারগুলো সবগুলোই হতে পারে। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, এবার যদি একের বেশি সংখ্যক আমাদের রোটেশন করতে হয় তখন আমরা করব কি, যে কত সংখ্যক, সাপোজ 5 বার অথবা 10 বার, সেই সংখ্যাটা আমাদের আসলে প্রথমে CL রেজিস্টারে রাখতে হবে, যে CL এর ভ্যালুটা 8 দিয়ে আসতে হবে আগে থেকেই। তাহলে যখন সে প্রোগ্রামটা রান করবে তখন সেই ডেস্টিনেশনের বিট প্যাটার্ন গুলাকে CL এ যত ডাটা দেয়া ছিল সেই সংখ্যা অনুসারে সে রোটেট করতে থাকবে। আর পরবর্তীতে বলা আছে আগের মতো যে আমাদের সেই ডেস্টিনেশন বিট প্যাটার্নটাকে একটা স্পেসিফাইড ডিরেকশনে রোটেট করবে। ঠিক আছে? স্পেসিফাইড ডিরেকশন মানে হচ্ছে সেটা আইদার লেফট ডিরেকশনও হতে পারে অথবা রাইট ডিরেকশনেও হতে পারে। তো আমরা আগের মতো একটা এক্সাম্পল দেখি। এখানে একটু খেয়াল রাখতে হবে, আমাদের স্লাইডে একটু ঝামেলা আছে, এখানে আমি ভুলটা দেখাই দিচ্ছি। স্লাইডটা একটু যখন পড়বো নিজেরা তখন একটু কেয়ারফুল থাকবো। তো আমরা প্রথম প্রবলেমটা দেখি। আমাদের প্রথমটা হচ্ছে ROL অপারেশন অথবা রোটেট লেফট অপারেশন। তো রোটেট লেফট অপারেশন অথবা লেফট ডিরেকশন অপারেশন, তাহলে আমাদের ক্যারি ফ্ল্যাগটা কোন পাশে থাকবে, ডান পাশে থাকবে নাকি বাম পাশে থাকবে? স্যার লেফট হইলে তো বাম পাশে থাকবে। বাম পাশে থাকবে, এই জন্য আমরা ক্যারি ফ্ল্যাগটাকে বাম পাশে রেখে দিলাম। আর ইনিশিয়ালি ক্যারি ফ্ল্যাগের মধ্যে কি কোনো ডাটা আছে? ইনিশিয়ালি ক্যারি ফ্ল্যাগের মধ্যে কোনো ডাটা? স্যার ইনিশিয়ালি তো থাকে না স্যার, রোটেট করার পর থাকতে পারে বা নাও থাকতে পারে। ইনিশিয়ালি থাকে কি থাকে না সেটা বলবেন, কারণ আছে একটু পরে আমরা দেখবো যে ইনিশিয়ালি ক্যারি ফ্ল্যাগের ও মধ্যে আচ্ছা স্যার, হয়তো ক্লু থাকতে পারে। হ্যাঁ, ইনিশিয়ালি ক্যারি ফ্ল্যাগের মধ্যে কোনো ডাটা নেই, এটা জাস্ট মাথায় রাখেন যে এই অপারেশনগুলোর মধ্যে ইনিশিয়ালি ক্যারি ফ্ল্যাগটা ফাঁকা থাকে। তো কি হলো, যে একেবারে লেফট সাইডে যেই বিটটা ছিল সেই বিটটা ক্যারি ফ্ল্যাগে চলে আসছে, তারপরে এই বিটটা এখানে চলে আসছে, এখানে চলে আসছে, মানে আগের মতো এক ঘর করে লেফট ডিরেকশনে ডাটাগুলো শিফট হয়ে যাচ্ছে, এক ঘর করে বিটগুলো লেফট সাইডে শিফট হয়ে যাচ্ছে। এই ওয়ানটা যখন তার পাশে শিফট হয়ে গেল তখন তার জায়গাটা ফাঁকা। এরপরে হবে কি, যে ক্যারি ফ্ল্যাগে যেই ডাটাটা আমরা রেখে দিয়ে আসছিলাম সেই ডাটাটাকে আমরা টেনে এইখানটাতে নিয়ে আসবো, এই যে এইখানটাতে চলে আসলো। তাহলে এখন দেখেন যে বড় যেই অ্যারো সাইনটা দেয়া আছে এখানে, সেই অ্যারো সাইনটা কি ঠিক দেয়া আছে? স্যার এটা স্যার কোন রোটেটের ক্ষেত্রে স্যার? লেফট রোটেট কি স্যার? লেফটের দিকে ডাটাগুলো রোটেট করতেছে না, এই যে লেফট ডিরেকশন এক ঘর করে লেফট। স্যার এর আগেরগুলো তো শিফট ছিল, এটা শুধু লেফট স্যার। এটা হচ্ছে আলাদা আছে কিছু? হ্যাঁ আলাদা আছে। যে আগের গুলাতে আমরা এইখান থেকে ডাটা ইনপুট দিতাম, ক্যারি ফ্ল্যাগের ডাটাটা নিতাম না, হ্যাঁ এইখান থেকে ডাটাটা ইনপুট দিতাম বা এইখান থেকে ডাটাটা দিয়ে ধাক্কা দিতাম। বাট এখানে আমরা করছি কি, যে ক্যারি ফ্ল্যাগে ইনিশিয়ালি ডাটাটা জমা রাখতেছি, পরে সেই ডাটাটাকে রোটেশন করে এইখানে নিয়ে আসতেছি, পরে আবার এক ঘর করে রোটেশন হবে। এখানে স্লাইডে আচ্ছা, তাহলে স্যার প্রথমে যে প্যাটার্নটা থাকবে বিট প্যাটার্নটা স্যার ওখান থেকে দেখতে হবে স্যার লেফট হইলে লেফটে ক্যারি আছে কিনা, থাকলে ওই ক্যারিটা প্রথমে এসে এখানে প্রথম স্টেজে এসে থাকবে এখানে। না, আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে ক্যারি নিয়ে অপারেশন। ইনিশিয়ালি ক্যারির কোনো ভ্যালুই এখানে নাই, ক্যারি ফ্ল্যাগের ভ্যালুটা হচ্ছে ফাঁকা। আপনি যেটা বলছেন সেটা একটু পরে আমরা দেখবো, যে ইনিশিয়ালি ক্যারি ফ্ল্যাগের মধ্যে কোনো ভ্যালুই নাই। তখন আমরা কি করলাম, যে একদম বাম পাশে যেই বিটটা আছে, যেহেতু লেফট রোটেট, এই জন্য বাম দিকের বিটটাকে ক্যারি ফ্ল্যাগে জমা রাখলাম। তারপরে এই ওয়ানটা ফাঁকা হয়ে গেল, তখন তার জায়গায় হচ্ছে পার্শ্ববর্তী ওয়ানকে নিয়ে আসলাম, এই ওয়ান ফাঁকা, তার জায়গায় পাশের জিরোটা নিয়ে আসলাম, এক ঘর করে ডাটাগুলো লেফট ডিরেকশনে চলে আসলো। পরে যখন এইখানকার ওয়ানটা এই জায়গায় চলে আসলো তখন এই ওয়ানের জায়গাটা কিন্তু ফাঁকা, এখন এখানে কোনো ডাটা নাই। যেহেতু নাই, এই জন্য কি করলাম, ক্যারি ফ্ল্যাগে যে ডাটাটা আমরা রেখে আসছিলাম শুরুতে, সেই ডাটাটাকে রোটেট করে এই জায়গায় নিয়ে আসলাম।
বুঝতে পারছি? জি স্যার। স্যার পরের স্টেপে কি হলো স্যার? পরের স্টেপে আবার আগের মতো এই যে ওয়ানটা মোস্ট সিগনিফিকেন্ট বিটটা সেটা আমরা ক্যারি ফ্ল্যাগে জমা রাখলাম। এই ওয়ানের জায়গাটা ফাঁকা, তার পার্শ্ববর্তী বিট তাহলে চলে স্যার আসবে। প্রথম লাইনটি হচ্ছে ক্লু এখানে। হ্যাঁ, পুরো প্রথম লাইনটাই হলো। পরে দেখেন যে এই ওয়ানটা, এই যে ওয়ানটা, সেই ওয়ানটা কিন্তু আবার এইখানে চলে আসছে। আবার দেখেন এই যে পরের লাইনে এই জিরোটাকে যখন আমরা এইখানটাতে রাখছি, এই যে জায়গাতে যখন রাখছি, ফাইনালি কি হচ্ছে, এই জিরোটা আবার এই জায়গাতে চলে আসতেছে। জি স্যার, আগের গুলোতে দেখলাম যে স্যার যখন রোটেট হয়ে যায় তখন প্রথম ভ্যালুটা 0 হয়ে যায়, কিন্তু এখানে স্যার দেখা যাবে ক্যারি থাকলে ওইটা এখানে এসে জমা হইব। এখানে চলে আসতেছে যে এই বিটটাকে আমরা এটাকে ক্যারি বলবো না, এই বিটটা আসলে এই মোস্ট সিগনিফিকেন্ট বিটটা ক্যারি ফ্ল্যাগে আসে, আমরা আমাদের প্রয়োজনে রাখতেছি, পরে তাকে আবার এই জায়গাতে নিয়ে আসতেছি। আমরা বলবো না কেন, কারণ হচ্ছে একটু পরে আমরা ক্যারি নিয়েই সেম কাজটা করব, তখন এইটার ক্যারির সাথে পার্থক্য মানে ঝামেলা পাকায় ফেলবে। এই জন্য আমরা বারবার বলছি ইনিশিয়ালি কিন্তু ক্যারি ফ্ল্যাগের কোনো ডাটা এখানে নাই, ইনিশিয়ালি ক্যারি ফ্ল্যাগের ভ্যালুটা ফাঁকা বা ঝুড়িটা ফাঁকা। তাহলে এটাকে আমরা রোটেট লেফট অপারেশনটাকে বুঝতে পারছি? সামনে আগাবো আমরা। জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন যে রোটেট লেফট অপারেশনের পর হচ্ছে আমাদের রোটেট রাইট অপারেশন। ঠিক আছে, তো রোটেট রাইট অপারেশন যেহেতু আমরা রাইট ডিরেকশনে রোটেট করাবো, এই জন্য ক্যারি ফ্ল্যাগটাকে রাইট সাইডে রেখে দিলাম। এবং আগের মতোই ইনিশিয়ালি ক্যারি ফ্ল্যাগের মধ্যে কিন্তু কোনো ডাটা নাই, এটা ফাঁকা ঝুড়ি। তো আমরা কি করলাম, এখানের এলএসবিটা ক্যারি ফ্ল্যাগে পাঠিয়ে দিলাম, এই ওয়ানটা ফাঁকা, তার পরের বিটটা এখানে চলে আসলো, তারপরের বিটটা এখানে। একইভাবে যখন এই ওয়ানটা এখানে চলে আসছে তখন ক্যারি ফ্ল্যাগে যে ওয়ানটা ইনিশিয়ালি রাখছিলাম সেই ওয়ানটাকে টেনে নিয়ে আমরা এখানে বসায় দিলাম। তাহলে রোটেট রাইট অপারেশন পারা যাবে? জি স্যার। স্যার শেষের ভ্যালুটা যদি এই যে ডান পাশের স্যার এটা যদি 0 হইতো তাহলে ক্যারি ফ্ল্যাগ 0 থাকতো আর সামনে আইসা 0 আসতো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখেন যে ঝামেলাটা কোন জায়গায়, যে এইখানে দেখেন যে আরসিএল মানে হচ্ছে রোটেট ক্যারি লেফট, মানে ক্যারিকে এখন আপনি লেফট ডিরেকশনে রোটেট করাবেন ক্যারিকে। হ্যাঁ, ক্যারিকে যদি আমাদের লেফট ডিরেকশনে রোটেট করতে হয় তাহলে ইনিশিয়ালি ক্যারি ফ্ল্যাগের একটা ভ্যালু দরকার পড়বে, তাই না? স্যার বুঝতে পারেন এই কথাটা স্যার। আরসিএল মানে হচ্ছে রোটেট ক্যারি লেফট। যেহেতু আমরা এখন ক্যারিকে রোটেট করাতে হবে, এখন ক্যারির যদি ভ্যালুই না থাকে তাহলে আপনি রোটেট করাবেন কিভাবে? এই জন্য আমাদের এখনকার প্রবলেমটাতে যে ইনিশিয়ালি ক্যারি ফ্ল্যাগের একটা ভ্যালু থাকবে, ইনিশিয়ালি আমাদের ক্যারি ফ্ল্যাগের একটা ভ্যালু এখানে থাকবে। আগের প্রবলেমগুলোতে দেখেন ইনিশিয়ালি ক্যারি ফ্ল্যাগের কোনো ভ্যালু ছিল না, কিন্তু এখন যে প্রবলেমটা আমরা দেখব এটাতে খেয়াল করে দেখেন যে ইনিশিয়ালি ক্যারি ফ্ল্যাগের মধ্যে একটা ডাটা দেখা যাচ্ছে, তাই না? জি স্যার, 0 একটা দেখা যাইতেছে। জিরো দেখা যাচ্ছে। এই জন্য আমরা করব কি, যে ক্যারিকে এখন রোটেট করব। আগের গুলাতে ক্যারিকে রোটেট করতাম না, বিট গুলাকে রোটেট করতাম, বাট এখন আমরা ক্যারিকে রোটেট করব। কিভাবে করব দেখি, যে ইনিশিয়ালি ক্যারি ফ্ল্যাগের যে ভ্যালুটা 0 আছে, এই জিরোটাকে প্রথমে আমরা ক্যারি ফ্ল্যাগটাকে ফাঁকা করব। এই জন্য কি করব, এখান থেকে এই জিরোটাকে তুলে নিয়ে এসে এই জায়গাতে রাখলাম, যে সাপোজ এই জায়গাতে আমরা জিরোটাকে রাখলাম। এখন ক্যারি ফ্ল্যাগ থেকে যদি জিরো এখানে চলে আসে তাহলে ক্যারি ফ্ল্যাগের মধ্যে কি আর কোনো ডাটা আছে? না স্যার। ক্যারি ফ্ল্যাগটা ফাঁকা হয়ে গেছে। ফাঁকা যেহেতু হয়ে গেছে, এখন আমরা করব কি, যে এমএসবিটাকে আমরা ক্যারি ফ্ল্যাগে পাঠিয়ে দিলাম, যেহেতু ক্যারি ফ্ল্যাগ ফাঁকা আছে সে ডাটা নিতে পারবে। এরপর হচ্ছে এই ডাটাটাকে এক ঘর করে আমরা হচ্ছে লেফট ডিরেকশনে শিফট করে দিচ্ছি। স্যার ইনিশিয়াল যেটা ওটা তো শিফট না স্যার। স্যার এখানে নিচের লাইন থেকে শিফট হয়েছে না স্যার? হ্যাঁ, নিচের লাইন থেকে শিফট হচ্ছে, এবং এই ওয়ানটা যখন এইখানে চলে আসে, এখন এই ওয়ানের জায়গাটা ফাঁকা হয়ে গেছে না, এখানকার জায়গাটা? স্যার বাম পাশেরটা। হ্যাঁ, ডান পাশের এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। এখন কি করব, যে ক্যারি ফ্ল্যাগের ইনিশিয়াল ভ্যালু যেটা আমরা এখানে এনে রাখছিলাম সেই ভ্যালুটাকে আমরা এখানে ইনপুট দিয়ে দিব। তাহলে দেখেন এখানে কিন্তু বিট শিফট হচ্ছে না, এখানে শিফট হচ্ছে কে, ক্যারি বিট যেটা ছিল। ক্যারি ফ্ল্যাগে যে ডাটাটা ছিল সেই ক্যারিটাই কিন্তু পরবর্তীতে দেখেন এক ঘর করে বাম দিকে শিফট করতেছে। এটাই হচ্ছে সেই ক্যারিটা। এই যে ক্যারি ফ্ল্যাগে ইনিশিয়ালি 0 ছিল, সেই জিরোটাই এক ঘর করে লেফট ডিরেকশনে শিফট হচ্ছে। যেহেতু ক্যারিটা শিফট হচ্ছে এই জন্য আমরা এটাকে বলি রোটেট ক্যারি লেফট। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা,
তো আমরা এটা যদি বুঝতে পারি, রোটেট ক্যারি লেফটের পরে আমাদের হচ্ছে রোটেট ক্যারি রাইট, সিমিলার আরেকটা অপারেশন RCR। এখানেও দেখেন ইনিশিয়ালি ক্যারি ফ্ল্যাগের একটা ভ্যালু আছে এবং এটা রাইট ডিরেকশনে রোটেট করতেছে। তাহলে এটা পারা যাবে? জি স্যার, সেমই তো, শুধু এটা রাইটে যাবে। সেমই, শুধু রাইটে যাবে। আচ্ছা, এখন আমরা একটু আসি বিএলসি তে। বিএলসি তে দেখেন আমাদের এখানে শিফট আর হচ্ছে রোটেট অপারেশন গুলো কভার হয়ে গেল এবং এই মডিউলটা মোটামুটি কমপ্লিট। আগের ক্লাসে আমরা জাম্প আর লুপটা কভার করেছিলাম। তো এখানটাতে আমাদের দেখেন স্যার কুইজের সিলেবাস কতটুকু বললেন স্যার? কুইজের সিলেবাস হচ্ছে এই মডিউল এবং হচ্ছে এর পরের মডিউলে যা পড়ানো হবে। এখানে শিফট আর রোটেট আর একটা টপিক বাকি আছে আমাদের, শুধুমাত্র স্ট্যাক। শিফট আর রোটেট এই যতটুকু এখন পড়ানো হলো ততটুকু। আর স্যার কুইজটা কত তারিখে মেবি নিতে পারেন? শনিবারে। আচ্ছা, এরপরে দেখেন আমাদের এখানে একটা অ্যাসাইনমেন্ট দেয়া আছে আপনাদেরকে। অ্যাসাইনমেন্ট একটু পড়ে দেখি। হ্যাঁ, বলছে যেটা যে কনভার্ট লাস্ট 4 ডিজিট অফ ইউর আইডি ইনটু বাইনারি, দেন ডিটারমাইন দ্য বিট প্যাটার্ন অ্যান্ড স্ট্যাটাস অফ ক্যারি ফ্ল্যাগ আফটার দ্য এক্সিকিউশন অফ এগুলা। এখানে বলছে যে 4 SHL ইনস্ট্রাকশন, মানে আপনার বিট আইডি লাস্টের 4টা ডিজিট নেবেন, সেই ডিজিটটাকে বাইনারিতে কনভার্ট করবেন, করার পরে তার উপরে 4বার SHL অপারেশন পারফর্ম করবেন। করার পরে যে বিট প্যাটার্নটা পাবো, সেই বিট প্যাটার্নটা এবং সেই অবস্থায় ক্যারি ফ্ল্যাগের ভ্যালু কত, সেটাই হবে এই প্রথমটার অ্যান্সার। সিমিলার কাজটা করবেন হচ্ছে SHR, সিমিলার কাজটা করবেন ROL, ROR, RCL, RCR, যেগুলো আজকে পড়ানো হলো। তাহলে কি পারা যাবে এটা? স্যার তাহলে 16 বিট ধরে এটা করতে হবে, তাই তো? 16 বিট নিয়ে করতে হবে, 16 বিট। জি স্যার, সমস্যা হলে আপনাকে জানাবো স্যার। ঠিক আছে, সমস্যা হলে জানাবেন। আরেকটা জিনিস হচ্ছে, যখন আপনারা ক্লাস টেস্টের জন্য প্রিপারেশন নেবেন, হ্যাঁ, ক্লাস টেস্টের জন্য যখন প্রিপারেশন নেবেন, তখন এগুলো একটু সুন্দর করে লিখে রাখলে সেটাই অ্যাসাইনমেন্ট আকারে সাবমিট করতে পারবেন, কারণ এগুলাই ক্লাস টেস্টের এখান থেকেই কোশ্চেন থাকবে। স্যার 5 নাম্বার 6 নাম্বারটা একটু রিপিট করে দেন তো স্যার। 5 নাম্বার 6 নাম্বারটা হচ্ছে রোটেট ক্যারি লেফট আর হচ্ছে রোটেট ক্যারি রাইট, মানে ক্যারির ইনিশিয়াল একটা ভ্যালু থাকবে, ক্যারি ফ্ল্যাগের ইনিশিয়াল একটা ভ্যালু থাকবে। যে এখানে দেখেন যে ইনিশিয়ালি ক্যারি ফ্ল্যাগের ভ্যালু 0 ছিল। ইনিশিয়ালি যেহেতু ক্যারি ফ্ল্যাগের ভ্যালু 0 ছিল, ইনিশিয়ালি ক্যারি ফ্ল্যাগের একটা ভ্যালু আছে, দেখেন এখানে 0। এখন আমরা করব কি, এই 0টাকে রোটেট করাবো, যেহেতু আমাদের নামটাই হচ্ছে রোটেট ক্যারি লেফট, ক্যারিকে রোটেট করাইতে হবে। এই জন্য আমাদের ইনিশিয়ালি ক্যারি ফ্ল্যাগের ভ্যালু না থাকলে আমরা রোটেট করাবো কিভাবে? যেহেতু ইনিশিয়ালি ক্যারি ফ্ল্যাগের একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটাকে আমরা রোটেট করাবো। তো সেটা করার স্যার জন্য এখানে অ্যাসাইনমেন্টে যেটা বলছেন স্যার, এখানে ইনিশিয়ালি 1 দিয়ে দিয়েছেন স্যার, এরকম কিছু? হ্যাঁ, একটা দিয়ে দেয়া আছে এখানে, দেখেন প্রশ্নে দেখেন। তাহলে স্যার এখানে 1 ক্যারিটা এটা রোটেট হতে থাকবে? হ্যাঁ, 1 ক্যারিটা রোটেট হতে থাকবে, পরেরটাতে 0 ক্যারি রোটেট হতে থাকবে। আচ্ছা, আপনারা প্র্যাকটিস করেন, এরপরে যদি কোনো সমস্যা হয় আমাকে নক করিয়েন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আরেকটা পার্ট, সেটা হচ্ছে স্ট্যাক ম্যানেজমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আজকের লেকচারের লাস্ট স্যার টপিক। অ্যাসাইনমেন্টের স্যার ডেডলাইনটা কত দিয়েছেন স্যার? আপনি শুরু থেকে ক্লাসে ছিলেন? মেহেদী হাসান, আপনি তো স্যার ছিলেন শুরু, শুরু থেকে ক্লাসে। জি স্যার ঢুকছিলাম স্যার, নেটওয়ার্কের তো সমস্যা করে বৃষ্টির দিন তো স্যার। আচ্ছা, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, এগুলার লাস্ট ডেডলাইন হচ্ছে যে আমাদের এই যে সেকেন্ড অ্যাসাইনমেন্ট যেটা দিয়েছে, এটা যদি আপনি বুদ্ধিমান হন তাহলে হচ্ছে আমাদের ক্লাস টেস্ট যেদিন থাকবে, হ্যাঁ, তখন ক্লাস টেস্টের প্রিপারেশন যখন নেবেন তখনই একসাথে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হয়ে যাবে, কারণ ক্লাস টেস্টের টপিকটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট আসলে, এক কথায় জি বলতে স্যার, গেলে। বুঝতে পারছি স্যার। তাহলে অ্যাসাইনমেন্ট 2টা কমপ্লিট হয়ে যাবে, যদিও এগুলা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। আমাদের মাইক্রোপ্রসেসর পরীক্ষাটা ফাইনাল এক্সামটা যেই দিন থাকবে তার আগের দিন হচ্ছে ডেডলাইন থাকবে। অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, এগুলো হচ্ছে আপনি এই সময়ের মধ্যে রিল্যাক্সে সাবমিট করেন, কোনো প্যারা নেওয়ার দরকার নেই। বুঝতে পারছি? জি স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, তো আমাদের লাস্টের একটা টপিক আছে স্ট্যাক ম্যানেজমেন্ট। হ্যাঁ, স্যার প্রেজেন্টেশনের বিষয়টা আমার একটু বললে ভালো হয়, শুনতে পারি না। রাজীব হোসেন, বুঝি নাই আপনার কথা। রাজীব হোসেন, কিছু বলছি, শুনতে পাইনি আপনার কথা। আচ্ছা, এনিওয়ে, তো আমাদের লাস্টের একটা টপিক হচ্ছে স্ট্যাক ম্যানেজমেন্ট। তো এটাতে আসার আগে আমরা হচ্ছে রিয়েল লাইফ কিছু গল্প করে আসি। সেটা হচ্ছে, আমরা অনেকেই হলে খাওয়া দাওয়া করি, অথবা মেসে খাওয়া দাওয়া করি, অথবা ডাইনিং এ খাওয়া দাওয়া করি, তাই না?
জি স্যার, ঠিক। আচ্ছা, তো ডাইনিং এ অথবা হলে অথবা মেসে যখন আমরা খাওয়া দাওয়া করি তখন হয় কি যে আমাদের প্লেট গুলা ধুয়ে একটা জায়গায় রাখা হয়। তো প্লেট গুলা যখন রাখা হচ্ছে তখন খেয়াল করে যদি দেখি যে প্রথমে যেই প্লেটটা রাখা হচ্ছে সেটা সবার নিচে পড়ে যাচ্ছে, আর সবার শেষে যে প্লেটটা রাখা হচ্ছে সেটা সবার উপরে থাকতেছে। এরপরে আপনি খেতে আসলেন, আপনি খেতে এসে কি করেন? সবার উপরের প্লেটটা নেন নাকি সবার নিচের প্লেটটা ধরে টানাটানি করেন? কোনটা করেন? সবার উপর একটা নেই স্যার। সবার উপরের প্লেটটা নেই। এখানে একটা জিনিস খেয়াল রাখি যে লাস্টে যেই প্লেটটা আমরা রাখতেছি সেই প্লেটটাই কিন্তু সবার আগে আমরা বের করে নিয়ে আসতেছি। এটাকে আমরা বলে থাকি যে লাস্ট ইন ফার্স্ট আউট। লাস্টে যে আসবে সে ফার্স্টে বের হয়ে যাবে। এটাকে শর্ট ফর্মে বলা হয় লিফো অথবা লাস্ট ইন ফার্স্ট আউট। বুঝতে পারছি ব্যাপারটা? স্যার অনেকটা স্যার ফ্লিপ ফ্লপের মতো বিষয়টা। না, ফ্লিপ ফ্লপের কনসেপ্ট এখানে আনবো না। এখানে জাস্ট হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, কে কখন আসতেছে কে স্যার কখন যাচ্ছে। স্যার রেজিস্টারের বিষয়টা তাহলে। না, রেজিস্টারের বিষয় না, আমি ডাটা ইনপুটের কথা বলছি যে ডাটাটা কখন আসবে কখন কিভাবে যাবে। না স্যার, আমরা তো আমরা ডিজিটালে স্যার রেজিস্টারে পড়ছিলাম এরকম আর কি, লাস্ট না, ওই ইন ওই ফার্স্ট আউট, এরকম ফার্স্ট ইন লাস্ট আউট এরকম। হ্যাঁ হ্যাঁ, ওই কনসেপ্ট যদিও সেম, বাট হচ্ছে ওইখানকার নলেজটা এখানকার শুধুমাত্র কনসেপ্টটা ইউজ করেন যে লাস্ট ইন ফার্স্ট আউট অথবা ফার্স্ট ইন লাস্ট আউট। তো আমরা এখানে দেখবো যে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট ফরম্যাটে ডাটাটা আসলে স্ট্যাকে আসে। এটার অপোজিট যেটা সেটা হচ্ছে ফার্স্ট ইন লাস্ট আউট। ফার্স্ট ইন লাস্ট আউট এটা কোথায় হয়? প্রথমে আসবে সবার শেষে বের হবে। এটা হচ্ছে আমরা প্লেটের ক্ষেত্রে চিন্তা করতে পারি, যে প্লেটটা আমরা প্রথমে রাখতেছি সেটা সবার শেষে পড়ে যাচ্ছে এবং আমরা সেটাকে সবার লাস্টে বের করতেছি। এছাড়া আমাদের একটা এক্সাম্পল এরকম হতে পারে যে আমরা যখন ব্যাংকে টাকা জমা দিই অথবা কাউন্টারে বাসের টিকিট কাটি, তখন আমরা একটা লাইন মেনটেন করি। সেই লাইনে প্রথমে যে আসে সে প্রথমে সার্ভিস পাবে, শেষে যে আসবে সে শেষে সার্ভিস পাবে। এটাকে আমরা বলে থাকি ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাই না? জি স্যার, ঠিক তাই। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আরেকটা মজার একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে আমরা অনেকে আছি শুক্রবারে শুধু নামাজ পড়তে যাই, আমরা ছেলেরা যারা আছি। তো আমরা করি কি, কিছু আছে শুক্রবারে শুধুমাত্র সবার শেষে মসজিদে যাই, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে চলে আসি। এরকম হচ্ছে আমরা দেখবেন অনেকেই। তো এই ধরনের কিছু রিয়েল লাইফ এক্সাম্পল আমরা যেগুলা বললাম, এই সেম ওয়েতে আমাদের হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিছু ডাটা আসে। একটা সার্টেন একটা লোকেশনে আমরা ডাটাগুলা রাখতে পারি আমাদের টেম্পোরারি ইউজ করার জন্য। তো যেই লোকেশনে অথবা মেমোরির যেই ব্লকটাতে আমরা টেম্পোরারি ইউজ করার জন্য ডাটাকে রাখি, সেই লোকেশনটাই হচ্ছে আমাদের স্ট্যাক। আমাদের এই টপিকটা হচ্ছে স্ট্যাক রিলেটেড। তো আমরা স্ট্যাকের ডাটাটা কি ফরম্যাটে আসবে? স্ট্যাকের ডাটাটা আসবে যে লাস্টে যে আসবে সে ফার্স্টে বের হয়ে যাবে, দ্যাট মিন্স লাস্ট ইন ফার্স্ট আউট ফরম্যাটে। এবং স্ট্যাকে দুই ধরনের অপারেশন হতে পারে। একটা হচ্ছে আমরা চাইলে স্ট্যাকে একটা ডাটা রাখতে পারি, আর চাইলে স্ট্যাক থেকে একটা ডাটা বের করে নিয়ে যেতে পারি। স্ট্যাকে ডাটা রাখা সেটা হচ্ছে পুশ অপারেশন, আর স্ট্যাক থেকে কোন একটা ডাটা বের করে নিয়ে যাওয়া সেটা হচ্ছে আমাদের পপ অপারেশন। আমরা যদি স্লাইডে আসি, আমাদের বাকি টপিকটুকু সেটা হচ্ছে আমাদের স্ট্যাক অপারেশন। তো এখানে দেখেন যে আমাদের ডান পাশে একটা ছবি দেয়া আছে। ছবিটার মধ্যে যে একটা ঝুড়ি আছে, ঝুড়ির মধ্যে ডাটাগুলো আসতেছে। যে প্রথমে ডাটা আসছে 1 নাম্বারটা, তারপরে আসে 2 নাম্বারটা, তারপরে 3 নাম্বারটা, তারপর 4 নাম্বারটা। তার মানে ডাটা ইনপুট হওয়ার সিকোয়েন্স হচ্ছে 1 2 3 4। এরপরে এখান থেকে যদি আমরা ডাটা বের করে নিয়ে যেতে চাই তখন আমাদের প্রথমে 4 নাম্বারটাই বের করতে হবে, আমরা 1 নাম্বারটা এখান থেকে বের করতে পারবো না। তাহলে ডাটা বের হওয়ার সিকোয়েন্সটা কি, যে 4 3 2 1। তাহলে খেয়াল করি যদি, তাহলে দেখবো যে সবার শেষে যেই ডাটাটা ঢুকতেছে সেই ডাটাটাই সবার আগে বের হয়ে যাচ্ছে। এই জন্য এটাকে আমরা বলে থাকি লাস্ট ইন ফার্স্ট আউট অথবা শর্ট ফর্মে লিফো। তাহলে এটা কি বুঝতে পারছি এই ফিগারটা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে খেয়াল করি যে এখন আমরা স্ট্যাকের ডেফিনেশনটা দিতে চাচ্ছি। যে স্ট্যাকের ডেফিনেশনটা হচ্ছে কি, যদি আমরা ফিগারটার দিকে তাকিয়ে দেখি তাহলে দেখবো একটা ওয়ান ডাইমেনশন, মানে শুধুমাত্র ওয়াই ডিরেকশনে ডাটাগুলো আসতেছে, ওয়াই ডিরেকশনে একটা ডাইমেনশনে।
এই জন্য আমরা বলতেছি যে স্ট্রাকটা হচ্ছে একটা ডিক্লেয়ার। ডিক্লেয়ার মানে হচ্ছে আমরা ডিক্লেয়ার করে দিতে পারি যে স্ট্রাকটা কোথায় হবে, কতটুকু সাইজের হবে। ডিক্লেয়ার 1D মানে হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ডাটা অ্যারে। অ্যারে মানে হচ্ছে সেখানে অনেকগুলো ডাটা থাকবে। তারপরে বলছে যে র্যামের মধ্যে একটা মেমোরি ব্লক, যেটাকে আমরা টেম্পোরারি কোনো ডাটা রাখার জন্য ইউজ করে থাকি। আর এখানে ডাটাগুলো আসবে কি ফরম্যাটে? এখানে ডাটাগুলো আসবে লাস্ট ইন ফার্স্ট আউট ফরম্যাটে। তাহলে স্ট্রাকটাকে আমরা বুঝতে পারছি স্ট্রাক কি জিনিস, তার অপারেশন কিভাবে হয়। স্যার স্ট্যাক ম্যানেজমেন্ট কি স্যার এই স্টেপটা ইউজ করবো সবসময় স্যার, লাস্টিং ফার্স্ট আউট? লাস্ট ইন ফার্স্ট আউট স্ট্রাকে সবসময় এই ফরম্যাটে ডাটা আসা যাওয়া করে, লাস্ট ইন ফার্স্ট আউট। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি যে স্ট্রাকে দুইটা কাজ হয়, একটা ডাটা ইন হয়, একটা ডাটা আউট হয়। স্ট্রাকে ডাটা ইনপুট স্যার করাটাই এখান থেকে কিরকম কোশ্চেন থাকতে পারে স্যার? এখানে আপনাকে বলা থাকতে পারে যে এক্সপ্লেইন স্ট্যাক অপারেশন। তখন আপনি ফিগারটা দিয়ে ডাটা ইনপুটের সিকোয়েন্সটা কি, ডাটা আউটপুটের সিকোয়েন্সটা কি, এগুলো এক্সপ্লেইন করবেন। আচ্ছা, এরপরে পুরো স্লাইডটা শেষ করি, তারপরে একটু কোশ্চেন করলে ভালো হয়। হ্যাঁ, পুরো স্লাইডটা শেষ করলে আপনাদের বুঝতে পারবেন যে কি ধরনের কোশ্চেন হতে পারে। তো আমরা স্ট্যাকে দেখতে পাচ্ছি যে ডাটা ইনপুট হচ্ছে এবং ডাটা আউটপুট হচ্ছে। স্ট্যাকে ডাটা ইনপুট হওয়া মানে হচ্ছে পুশ অপারেশন, আর স্ট্যাকে ডাটা আউট হয়ে যাওয়া মানে হচ্ছে পপ অপারেশন। পুশ মানে স্ট্যাকে একটা ডাটা রাখা, আর পপ মানে হচ্ছে স্ট্যাক থেকে একটা ডাটা বের করে নিয়ে যাওয়া। আর আমরা যখন 8086 এর ইন্টারনাল আর্কিটেকচার পড়েছিলাম তখন স্ট্যাক পয়েন্টার এসপি একটা পয়েন্টার রেজিস্টার দেখেছিলাম। সেই স্ট্যাক পয়েন্টারের কাজ এইখানে আছে। স্ট্যাক পয়েন্টারের কাজ হচ্ছে কি, সে অলওয়েজ স্ট্যাকের টপ পজিশনটা লোকেট করবে। যখন 1 নাম্বার ডাটা তখন টপ পজিশন হচ্ছে 1, যখন 2 নাম্বার ডাটা তখন তার ভ্যালু বেড়ে 2 নাম্বার লোকেশনে চলে আসবে, যখন 3 নাম্বার ডাটা তখন এখানে চলে আসবে, যখন 4 নাম্বার ডাটা তখন এইখানে চলে আসবে। তার মানে স্ট্যাক পয়েন্টারের কাজ হচ্ছে অলওয়েজ স্ট্যাকের টপ পজিশনটাকে হাইলাইট করা অথবা লোকেট করা। তো আমরা এখানে দেখি কিছু কথা বলা আছে যে স্ট্যাক পয়েন্টার অলওয়েজ পয়েন্টস টু দ্য টপ অফ দ্য স্ট্যাক। স্ট্যাকের টপ পজিশনটা সে সবসময় পয়েন্টস আউট করবে অথবা লোকেট করবে। সেকেন্ড কথা বলা আছে যে স্ট্যাকে দুই ধরনের অপারেশন হয়, একটা হচ্ছে পুশ অপারেশন আর একটা হচ্ছে পপ অপারেশন। পুশ মানে হচ্ছে কি, যে স্ট্যাকে যদি আমরা একটা ডাটা রাখি অথবা সেভ করতে চাই তখন হচ্ছে আমাদের পুশ অপারেশন হয়। পুশ অপারেশনের ক্ষেত্রে এখানে খেয়াল করেন যে স্ট্যাক পয়েন্টারের যখন 1 এ ছিল তখন এইখানে, যখন 2 তে ছিল তখন তার ভ্যালুটা 1 বেড়ে যাচ্ছে, যখন 3 তে তখন তার ভ্যালু আরেকটা বাড়তেছে। তাহলে স্ট্যাক পয়েন্টারের অলওয়েজ ইনক্রিমেন্ট হয়, অলওয়েজ ইনক্রিমেন্ট হচ্ছে। এই জন্য আমরা এখানে বলছি যে স্ট্যাক পয়েন্টারের অলওয়েজ ইনক্রিমেন্ট হয়। তারপর হচ্ছে পপ অপারেশন। পপ অপারেশন মানে হচ্ছে স্ট্যাক থেকে কোন একটা ডাটা বের করে নিয়ে আসা। তাহলে স্ট্যাক থেকে যদি কোন একটা ডাটা আমরা বের করে নিয়ে আসি, যে 4 নাম্বার ডাটাটা বের হয়ে গেল, তাহলে স্ট্যাক পয়েন্টার 1 ডিক্রিমেন্ট করে 3 নাম্বার লোকেশনে চলে আসবে। 3 নাম্বার ডাটাটা বের হয়ে গেল, স্ট্যাক পয়েন্টার 1 ডিক্রিমেন্ট করে 2 নাম্বার লোকেশনে চলে আসলো। তাহলে আমাদের পপ অপারেশনে স্ট্যাক পয়েন্টারের অলওয়েজ ডিক্রিমেন্ট ঘটে, বাট এখানে আমাদের স্লাইডে লেখা আছে ইনক্রিমেন্ট, সো এটা একটু খেয়াল রাখতে হবে, এখানে হবে ডিক্রিমেন্ট। তাহলে পুশ আর পপ অপারেশনটাকে আমরা বুঝতে পারছি। জি স্যার, পুশ করলে স্যার ঢুকানো হয়, ডাটাটা স্যার ভেতরে ঢুকানো হয়, আর পপের সময় স্যার বের করা হয়, যে কারণে ডিক্রিমেন্ট হয়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের এখানে এখন কোশ্চেনটা হচ্ছে যে আমরা প্রোগ্রাম যখন লিখব তখন কিভাবে লিখব। ঠিক আছে, প্রোগ্রাম যখন আমরা লিখব তখন আমরা কিভাবে প্রোগ্রামটা লিখব। এখন দেখেন যে আমরা সাপোজ এএক্স রেজিস্টারের একটা ডাটাকে আমরা স্ট্যাকে রাখতে চাচ্ছি, এএক্স রেজিস্টারের একটা ডাটাকে আমরা স্ট্যাকে রাখতে চাচ্ছি অথবা পুশ করতে চাচ্ছি। সেই এএক্স রেজিস্টারটাই হচ্ছে আমাদের সোর্স রেজিস্টার। আর ইনস্ট্রাকশন পুশ অপারেশনের জন্য যেটা ইউজ করবে সেটা হচ্ছে এই পুশ, এটাই হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন। তাহলে আমরা যদি সোর্সটা দিয়ে দেই তাহলে সোর্স রেজিস্টারের ডাটাটা হচ্ছে স্ট্যাকে যাবে। এখন এখানে দেখেন কিছু কথা বলা আছে, এই দুইটা লাইন হচ্ছে আমি এখান থেকে এইভাবে এক্সপ্লেইন করি যে সাপোজ আমাদের এক্স রেজিস্টারে একটা ডাটা ছিল এরকম, এক্স রেজিস্টারে আমাদের একটা ডাটা এরকম আছে, যে সাপোজ 0239 একটা ডাটা আমাদের এক্স রেজিস্টারে আছে। এই ডাটার মধ্যে 02 এই দুইটাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বাইট, আর এই দুইটাকে বলা হয় লিস্ট সিগনিফিকেন্ট বাইট। এটাকে বলা হয় এমএসবি আর এটাকে বলা হয় এলএসবি। জানি এগুলা? স্যার
আগে তো জানতাম স্যার একটা করে বলা হয় ফার্স্টটা আর লাস্টটা স্যার, এখানে স্যার দুইটা করে কেন? বাইট বলছি, বাইট বলছি। বাইট মানে কত বিট? 8 বিট না? জি স্যার, বাইট বলে তো 8 বিট। জি স্যার। 8 বিট। তাহলে এইটা হচ্ছে, এই অর্ধেক হচ্ছে আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বাইট। আর যদি বিট বলতাম তাহলে হচ্ছে এইটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। জিরোটা হচ্ছে এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর এটা হচ্ছে আমাদের লিস্ট সিগনিফিকেন্ট বাইট, 8 বিট। এখন এই ডাটাটাকে আমরা স্ট্যাকে রাখতে চাচ্ছি। তাহলে স্ট্যাকটা হচ্ছে মনে করেন এরকম একটা ঝুড়ি, এই ঝুড়ির এই লোকেশনটা হচ্ছে মনে করেন হচ্ছে এটা হচ্ছে 1 2 3, এটা হচ্ছে 4, এরকম লোকেশন আছে। এখন এই লোকেশনের ডাটা নিতে পারবে সে হচ্ছে 2 ডিজিট, মানে হচ্ছে 8 বিট। এই লোকেশনের ডাটা নিতে পারবে হচ্ছে 2 ডিজিট, মানে হচ্ছে 8 বিট। এখন কোশ্চেন হচ্ছে যে এই 4 লোকেশনে কোন 8 বিট যাবে আর 3 লোকেশনে কোন 8 বিট যাবে। তো এটা নিয়মটা হচ্ছে যে লোয়ার অর্ডার যে ডাটাগুলা থাকবে, লোয়ার অর্ডার যে ডাটাগুলা সেগুলো যাবে হচ্ছে লোয়ার অ্যাড্রেসে। তার মানে এই লোকেশনে আসবে হচ্ছে 39। আর হায়ার অর্ডার যে ডাটাগুলো থাকবে সেগুলো যাবে হচ্ছে হায়ার অ্যাড্রেস। এই জন্য আমাদের এই লোকেশনে আসবে হচ্ছে 02। বুঝতে পারছি? স্যার আরেকবার একটু রিপিট করুন স্যার। বলছি যে আমাদের যখন ডাটাগুলো স্ট্যাকে আসবে তখন মোস্ট সিগনিফিকেন্ট যে ডাটাগুলো এমএসবি গুলা সেগুলো যাবে হচ্ছে আমাদের হায়ার অ্যাড্রেসে। আর লোয়ার যে বাইটগুলা বা এলএসবি যেগুলা সেই ডাটাগুলো হচ্ছে আমাদের লোয়ার লোকেশনে আসবে। জাস্ট এতটুকু মনে রাখি, আমাদের পরবর্তীতে এটা এক্সাম্পল দিয়ে দেখানো হবে। এটা এখানে বলা আছে যে লোয়ার বাইট সেটা লোয়ার অ্যাড্রেসে যাবে, হায়ার বাইট হায়ার অ্যাড্রেসে যাবে, এই কথাটা এখানে বলা আছে। এরপরে আসি পপ অপারেশন। যে পপ অপারেশনের জন্য আমরা কি করব, ইনস্ট্রাকশন হচ্ছে এইটা পিওপি, পপ। এখন আসি যে স্ট্যাক থেকে ডাটাটা বের করার পরে সেই ডাটাটাকে কোথাও তো রাখতে হবে। যেই লোকেশনে আমরা রাখবো সেই লোকেশনটাই হচ্ছে ডেস্টিনেশন। যে স্ট্যাকের ডাটাটা বের করে আমরা কোথাও এক জায়গায় রাখতে হবে সেই লোকেশনটাই হচ্ছে আমাদের ডেস্টিনেশন। এখন আসি যে আমরা যদি দেখি, এখানে একটা অ্যানিমেশন ভিডিও দেওয়া আছে, আপনারা হচ্ছে অ্যানিমেশন ভিডিওটা চেক করবেন। হ্যাঁ, অ্যানিমেশন ভিডিওটা দেখলে আরো সহজ লাগবে বুঝতে। এখানে আমরা একটা एग्जांपल দেখতে চাচ্ছি যে দেখেন এখানে সবকিছু বলা আছে। এইটাই হচ্ছে আমাদের সেই স্ট্যাকটা, যে 92119211939495969798। আর এখানে ক্রস মানে হচ্ছে ইনিশিয়ালি কোনো ডাটা নাই। আর স্ট্যাক পয়েন্টার, এসপি মানে হচ্ছে স্ট্যাক পয়েন্টার। স্ট্যাক পয়েন্টারটা এই টিওসি মানে হচ্ছে টপ অফ স্ট্যাক, মানে স্ট্যাকের টপ পজিশনটা সে হচ্ছে লোকেট করতেছে, হাইলাইট করতেছে বা দেখাচ্ছে। আর ইনিশিয়ালি স্ট্যাকের মধ্যে কোনো ডাটা নাই, এই জন্য আমরা ক্রস দিয়ে দিচ্ছি। একটা ক্রস মানে হচ্ছে বিট, তাহলে দুইটা ক্রস মানে হচ্ছে 8 বিট। 8 বিট মানে হচ্ছে 1 বাইট। তো খেয়াল করি, এখন ইনিশিয়ালি এএক্স রেজিস্টারে একটা ডাটা দেওয়া আছে 314B হেক্সাডেসিমাল, বিএক্স রেজিস্টারে ডাটা আছে 0239 হেক্সাডেসিমাল। এখন এই অবস্থায় যদি আমরা এই প্রোগ্রামটুকু পারফর্ম করি, যে এখানে যতটুকু প্রোগ্রাম দেয়া আছে এই প্রোগ্রামগুলো পারফর্ম করলে আমাদের স্ট্যাকের অবস্থাটা কি হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা দেখেন যে প্রথম লাইনটা কি বলা আছে প্রোগ্রামের, প্রথম স্যার পুশ বলা আছে স্যার, পুশ এক্স। পুশ এএক্স তার মানে হচ্ছে এএক্স রেজিস্টারে যে ডাটাটা আছে সেই ডাটাটা আমাদের স্ট্যাকে আসবে বা পুশ হবে। এখন যে এই যে এএক্স রেজিস্টারের ডাটাটা হচ্ছে 16 বিটের, আর স্ট্যাকের প্রতিটা লোকেশনের ডাটা যেতে পারে হচ্ছে 8 বিটের করে। তাহলে স্ট্যাক পয়েন্টারটা কত করে আসলো, এখানে দেখেন প্রথম জায়গায় ছিল, এখন এখান থেকে এই 97 এ চলে আসছে। তার মানে কি যে এখানে যাবে 2 বিট, সরি এখানে যাবে 2টা ডাটা আর এখানে আসবে হচ্ছে 2টা ডাটা। তাহলে এই 314 বিট যে 4টা ডাটা আমাদের স্ট্যাকে চলে আসবে। এই জন্য স্ট্যাক পয়েন্টারটা এখান থেকে শুরু করে সরে আমাদের 97 এ চলে আসছে, এই যে 97 এ চলে আসলো। তারপরের স্টেপে হচ্ছে যে 4B, এই 4B ডাটাটা কোন লোকেশনে যাবে আর 31 ডাটাটা কোন লোকেশনে যাবে বলতে পারবো? স্যার এখানে কয় বিট নিয়ে কাজ করতেছে? এখানে হচ্ছে ডাটাটা হচ্ছে 16 বিটের এবং প্রত্যেকটা লোকেশনে ডাটা যাবে 8 বিট করে। তাহলে 4B ডাটাটা আসবে হচ্ছে আমাদের যেহেতু লোয়ার অর্ডার ডাটা বা লোয়ার বাইট, সেই লোয়ার বাইট আসবে হচ্ছে আমাদের লোয়ার অ্যাড্রেস 97, এই জন্য 97 আমাদের এই 4B ডাটাটা চলে আসবে। দেখেন পরের স্টেপে বা পরের স্লাইডে যদি আমরা যাই, এই যে 97 আমাদের এই 4B ডাটাটা চলে আসছে। আর বাকি থাকে 31 হায়ার ডাটা, সেই হায়ার ডাটাটা চলে আসবে আমাদের হায়ার অ্যাড্রেসে। এই জন্য পরের স্লাইডে যদি আমরা যাই তাহলে দেখবো যে এখানে 31 ডাটা চলে আসছে। তার মানে এই প্রথম লাইনটার কাজ শেষ, যে পুশ এএক্স মানে হচ্ছে এএক্স রেজিস্টারের ডাটাটা স্ট্যাকে চলে আসছে।
এর পরের লাইনটা বলা আছে পুশ bx, তার মানে bx এর ডাটা হচ্ছে 0239। তাহলে এই 0239 ডাটাটা আমাদের স্ট্যাকে আসবে, তার মানে এই 16 বিট ডাটা ইনপুট নিতে আমাদের স্ট্যাক পয়েন্টারটা এখান থেকে সরে এই 95 এ চলে আসবে। দেখেন আমাদের এখান থেকে সরে এই 95 এ চলে আসছে পরের স্লাইডে। এখন লোয়ার যে ডাটাটা 39 সেটা হচ্ছে লোয়ার অ্যাড্রেস 95 এ যাবে, আর হায়ার যে ডাটা 02 সেটা হায়ার অ্যাড্রেস 96 এ যাবে। তাহলে আমরা পরের স্লাইডে যদি যাই তাহলে দেখবো যে 39 ডাটাটা চলে আসছে 95 লোকেশনে। এই যে 39 ডাটাটা চলে আসছে 95 লোকেশনে, আর 02 যে ডাটাটা সেটা চলে আসবে 96 লোকেশনে। এই যে 96 লোকেশনে চলে আসলো। এরপরে আমাদের বলা আছে প্রোগ্রামের 3 নাম্বার লাইন পপ সিএক্স। পপ সিএক্স মানে হচ্ছে স্ট্যাক পয়েন্টারটা যেই লোকেশনে আছে সেই লোকেশনের ডাটাটা চলে যাবে সিএক্স রেজিস্টারে। ইনিশিয়ালি সিএক্স রেজিস্টারের মধ্যে ডাটাটা হচ্ছে 00, তাহলে পপ সিএক্স মানে হচ্ছে এই ডাটাটা বা স্ট্যাক পয়েন্টার যেই ডাটাটা শো করতেছে সেই ডাটাটা চলে যাবে হচ্ছে আমাদের সিএক্স রেজিস্টারে। তাহলে পরের স্লাইডে যদি আমরা যাই তাহলে দেখবো যে এই যে সিএক্স রেজিস্টারের ডাটাটা চলে আসছে 0239। সো এই 0239 ডাটাটা আমাদের সিএক্স রেজিস্টারে চলে আসলো। আর স্ট্যাক থেকে যেহেতু ডাটাটা চলে যাবে তাহলে স্ট্যাকটা আবার ফাঁকা হয়ে যাবে, তার মধ্যে কোনো ডাটা থাকবে না, এই জন্য আমরা এখানে ক্রস সাইন দিয়ে দিলাম। তাহলে পুশ আর পপ এই দুইটা অপারেশন কি আমরা বুঝতে পারছি? স্যার পপেটটা আরেকবার একটু রিপিট করবেন? পপেটটা হচ্ছে যে দেখেন যে আমাদের ইনিশিয়ালি সিএক্স রেজিস্টারে কোনো ডাটা নাই, ফাঁকা 00। এখন স্ট্যাক পয়েন্টারটা দেখাচ্ছে এই লোকেশনটা, আর পপ মানে হচ্ছে স্ট্যাক পয়েন্টার যেখানে থাকবে সেখানকার ডাটাটা চলে যাবে সিএক্স রেজিস্টারে, যেটা আমরা বলছি পপ সিএক্স। তাহলে স্ট্যাক পয়েন্টার এখানে দেখানো মানে হচ্ছে 39, এই ডাটাটা সিএক্স রেজিস্টারে চলে যাবে, স্ট্যাক পয়েন্টার অ্যাকচুয়াল উপরে যাবে, 02 ডাটাটা সিএক্স রেজিস্টারে চলে যাবে। এই জন্য আমরা করলাম কি যে 0239 ডাটাটা সিএক্স রেজিস্টারে পাঠিয়ে দিলাম। এখন এখানে দেখেন যে সিএক্স রেজিস্টারে ডাটা চলে আসছে 0239, আর সিএক্স রেজিস্টার ইনিশিয়ালি ডাটা ছিল 00। আর স্ট্যাক থেকে যেহেতু ডাটাটা বের হয়ে সিএক্স রেজিস্টারে চলে গেছে এই জন্য সিএক্স রেজিস্টারে ডাটা চলে আসার কারণে আমরা হচ্ছে স্ট্যাকে ডাটাটা ক্রস দিয়ে দিচ্ছি, বা এখানে ডাটাটা আর নাই সেটা প্রকাশ করতেছি। বুঝতে পারছি? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের পরীক্ষা যদি আসে যে এক্সপ্লেইন দ্য অপারেশন অফ স্ট্যাক অথবা স্ট্যাক অপারেশনটা এক্সপ্লেইন করতে বলে, তখন হচ্ছে আমাদের এইখানে একটা বা দুইটা এক্সাম্পল দিয়ে আমরা এইভাবে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আমাদের আসলে কাজটা হচ্ছে। তা আমাদের মোটামুটি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এই পর্যন্তই থাকবে। আমাদের শুরুতে বলছিলাম যে আমাদের কোর্সে টোটাল 3টা পার্ট, একটা হচ্ছে মাইক্রো প্রসেসর, একটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে ইন্টারফেসিং। তো মাইক্রো প্রসেসরটা হচ্ছে আমরা মিডের আগে কমপ্লিট করেছিলাম, আর আজকে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা মোটামুটি কমপ্লিট হলো। আর বাকি যেই পার্টটা সেটা হচ্ছে আমাদের ইন্টারফেসিং, এটার উপর আমাদের আসলে 2টা লেকচার লাগবে। আশা করি ইনশাল্লাহ আমাদের নেক্সট উইকে শেষ হয়ে যাবে সিলেবাসটা। তো ইন্টারফেসিং এর জন্য আমাদের আরেকটা পিপিআই 8255 পিপিআই, ঠিক আছে? পিপিআই মানে হচ্ছে প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস। তো এটাকে আমরা ইনশাল্লাহ নেক্সট 2টা ক্লাস হলে আমাদের এটা শেষ হয়ে যাবে। আর এই ইন্টারফেসিং করতে এতদিন যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা আমরা শিখলাম এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা পুরোটাই লাগবে আমাদের এই ইন্টারফেসিং করতে গিয়ে, ঠিক আছে? তো আমাদের এই ছিল আজকের ক্লাসটা। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। কি সব মাথার উপর দিয়ে যাচ্ছে আপনাদের? হ্যালো, জি স্যার, আছি তো স্যার। বললাম সব কি মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি? না স্যার, বুঝছি, তারপরে স্যার করার পর বাকিটা বোঝা যাবে স্যার। আচ্ছা, আর সমস্যা হচ্ছে কি আপনারা যখন কথা বলেন বা আমি যখন কথা বলি একটা ডিলে হয়, হ্যাঁ? আমার কথাটা হয়তো আপনারা একটু দেরি করে শুনছেন অথবা আপনাদের কথা একটু দেরি করে শুনছি, বা নেট প্রবলেমের জন্য কারো হয়তো বা ক্লাসে কিছু টপিক মিস হয়ে যাচ্ছে। তো যেহেতু রেকর্ডিং করা আছে আপনারা একটু ক্লাস শেষে রেকর্ডিং গুলো দেখে নিয়েন, আর সমস্যা হলে তো আমি আছি। তো জি স্যার, স্যার রেকর্ডিং গুলো একটু স্যার ডাউনলোড অপশন গুলো দিয়ে রাখেন স্যার। আচ্ছা, ডাউনলোড অপশন করতে গেলে হয় কি আমি একটা ঝামেলা ফেস করছি, সেটা হচ্ছে কি গত সেমিস্টারে ডাউনলোড অপশন দিতে গেলে হয় কি আপনাদেরকে এডিট পারমিশনটা দিতে হয়।
এডিট পারমিশনটা দিলে আপনারা মাঝে মাঝে ঝামেলা করেন। ঝামেলাগুলো হচ্ছে কি, এডিট পারমিশন দিয়ে দিলে আপনারা ওইখানে যে ওইটাকে ডিলিট করে দেন, ডিলিট মেরে দেন। পরবর্তীতে হয় কি, স্টুডেন্ট অন্য যারা তারা দেখতে যে দেখে যে সেই রেকর্ডিং এর লিঙ্কই রেকর্ডিং নাই, তখন আবার বলে স্যার এই লিঙ্কে তো রেকর্ডিং নাই। এই জন্য হচ্ছে এডিট না পারমিশনটা দেওয়া স্যার, যাচ্ছে। আমাদের সমস্যা হয় না এরকম স্যার। স্যার আপনি ডাউনলোড অপশনটা দিয়ে দেন স্যার। এটা হচ্ছে আমার খুব বাজে একটা এক্সপিরিয়েন্স গত সেমিস্টারের, এই জন্য হচ্ছে আমি এই সেমিস্টারে কোনো এডিট পারমিশন দিচ্ছি না। পরবর্তীতে কি করছি, গত সেমিস্টারে যখন দেখতেছি যে স্টুডেন্ট দেখতে পারছে না, এবার হচ্ছে অন্য ক্লাসের রেকর্ডিং হচ্ছে ওদেরকে দেয়া লাগছে। রেকর্ডিং দেওয়ার পরে স্যার ওরা বলছে স্যার ওই লিঙ্কে যেহেতু আমরা রেকর্ডিং খুঁজে পাচ্ছি না। স্যার আসলে স্যার এক এক সময় এক এক রকম নেটওয়ার্ক থাকে তো স্যার, যে কারণে স্যার নেটে দেখাটা স্যার বোরিং ফিল হয় স্যার। অনেক কষ্টসাধ্য যেটা, ডাউনলোড অপশন দিলে স্যার ডাউনলোড করে দেখলে ওটা আমাদের জন্য একটু সুবিধা হয় স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিলাম, কিন্তু সমস্যাটা হচ্ছে কি, যে যতক্ষণ পর্যন্ত আমার ইয়েতে থাকে, মানে আমার গুগল ড্রাইভে ডাটাটা থাকে, তখন আপনি যতবারই চান ততবারই আপনাকে প্রোভাইড করা যাবে। কিন্তু যদি আমি আপনাকে এডিট পারমিশন দিয়ে দিই আর আপনি ডিলিট করে ফেলেন, তখন কিন্তু আর ওইটার আমার কাছেও থাকলো না, আপনার আমাদের কাছেও মধ্যে থাকলো কেউ না, এই কাজটা সমস্যা করবে না। স্যার ডিলেটের মতো সিচুয়েশন আমাদের স্যার কখনো হয় নাই ডিটেলসে তো যায় না স্যার, আশা করি কেউ ডিটেলসে যাবেন না। ডিটেলসে যাওয়া ছাড়া তো স্যার এটা সমস্যা হবে না। ডাউনলোড পারমিশন দেওয়া মানেই হচ্ছে আপনাদের ইয়ে করা আর কি, হচ্ছে এডিট পারমিশন দেয়া। আচ্ছা সমস্যা নেই, আমি দিয়ে দেবো। পারমিশন না দিলে একটু বেজাল হয়ে যায়, কারণ আমরা অনেকেই আছে অনেক দূরে গিয়া বা বাড়ি থেকে বের হয়ে গিয়ে ডাউনলোড দেওয়া লাগে। ঘরে বসে আপনার গ্রাম অঞ্চলে নেটওয়ার্ক থাকেই না, তো অনলাইনে দেখাটা আচ্ছা খুব ঠিক টাফ আছে, আর কি। পারমিশন দিয়ে দিব। তাহলে আমাদের একটু খেয়াল করি, আমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট 2টাও কভার হয়ে গেল, ক্লাস টেস্ট 2টাও মোটামুটি শিডিউল ফিক্সড। আর বাকি থাকলো হচ্ছে আমাদের ক্লাস টেস্ট 3, সেটা হচ্ছে আমাদের ইন্টারফেসিং এর উপরে আমরা ক্লাস টেস্ট 3টা নিব। আর সেটার উপরে হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট 3 থাকবে। আর প্রেজেন্টেশনের কথা তো আপনাদেরকে বলেছি। তো প্রেজেন্টেশন আর হচ্ছে অ্যাসাইনমেন্ট এগুলো নিয়ে প্যারা না নিয়ে ঠান্ডা মাথায় রিল্যাক্সে করবেন, বাট সাবমিট করবেন অবশ্যই। সাবমিট করলে গ্রেড পাবেন। অ্যাসাইনমেন্টে 10 মার্ক, 2টা গ্রেড চেঞ্জ। অ্যাসাইনমেন্টে যদি 10 পান 2টা গ্রেড চেঞ্জ হয়, ঠিক আছে? 70 পাইলেন, অ্যাসাইনমেন্টে 10 পাইলেন 80 হয়ে যাবে। 70 পাইলে হচ্ছে এ, সরি 70 পাইলে হচ্ছে এ মাইনাস, 75 পাইলে হচ্ছে এ, 80 পাইলে হচ্ছে এ প্লাস। তার মানে যদি অ্যাসাইনমেন্ট মার্কসটা থাকে আপনার 2টা গ্রেড পারবে। আর যদি সাবমিট নাই করেন খামখেয়ালি, যে করলে করলাম না করলে নাই, আপনি করবেন কি করবেন না সেটা আসলে আপনার উপরে। বাট আমরা টিচাররা স্যার বলতেই আমাদের ওই পারবো। ফার্স্ট অ্যাসাইনমেন্টে স্যার যে সমস্যা হয়েছিল, ওই যে আমাদের কয়েকজনের রেস্ট্রিক্টেড দেখাইছিল স্যার, ওটা তো ডিউ হিসেবে থাকতেছে, ওটা তো সমস্যা নাই স্যার। ওটা সমস্যা নাই, ওইটাতে আমি ডিউ কাউন্ট করব না, ডিউ কাউন্ট করব না, ঠিক আছে? জি স্যার, তো ঠিক যাদেরও আছে। এখনো সাবমিট করা হয় নাই তারা সাবমিট করে দিয়েন। আমরা বারবার বলতেই পারি যে আপনাদেরকে সাবমিট করেন, সাবমিট করেন, কিন্তু যদি সাবমিট না করেন সেক্ষেত্রে লসটা কিন্তু আপনারই হয়ে যাচ্ছে। আমি যখন গ্রেড দিব বা যখন দেখবো যে আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট করেন নাই, তখন আমি গ্রেড কিসের উপরে দিব, যেহেতু আপনি সাবমিটই করেন নাই। তো একটা অ্যাসাইনমেন্টে 10 মার্ক 2টা গ্রেড চেঞ্জ হয়, একটা প্রেজেন্টেশনে 10 মার্ক 2টা গ্রেড চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? সো খেয়াল রাখবো, অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশনে যদি 15 চলে আসে, 16 চলে আসে, আপনার কিন্তু 3টা গ্রেড আপনি বেশি পাচ্ছেন। থিওরিতে মিড টার্ম আর ফাইনালে মিলে যা পাচ্ছেন, অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশন দিয়ে তার চেয়ে 3টা গ্রেড আপনি বাড়তি পাবেন। সো এইগুলার প্রতি খুবই কেয়ারফুল থাকবে। অনেকে বলি স্যার আমরা মিড ফাইনাল ভালো দিছি কিন্তু আমার গ্রেড কম আসছে কেন? ওইদিকে যে সে প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট সাবমিট করে নাই, যার কারণে তার 3টা-4টা গ্রেড সে পেছনে পড়ে আছে, সেটা মাথায় নাই। সো এই জিনিসগুলো আমরা একটু কেয়ারফুল থাকবো, যারা এখনো সাবমিট করি নাই সাবমিট করব। আর অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন গুলা যেহেতু আমি রিল্যাক্সে আপনাদেরকে বলছি যে আমাদের ফাইনাল পরীক্ষা যেই দিন হবে তার আগের দিন পর্যন্ত ডেডলাইন থাকবে, একদিনের হাতে রাখতেছি কারণ আমার চেক করতে সময় লাগবে। তো তো ফাইনালের আগের দিন পর্যন্ত ডেডলাইন থাকবে, এরপরে আর কোনোগুলো একসেপ্টেড হবে না, কারণ একটা দিন আমার সময় লাগবে, আর পরীক্ষার পরে খাতা দেখার সময় পাওয়া যায় না। সো হচ্ছে আপনারা সাবমিট করে দিবেন, আর কালকের মধ্যে ইনশাল্লাহ মিডের মার্কসটা এই স্টুডেন্ট পোর্টালে ইনশাল্লাহ পেয়ে যাবেন, ঠিক আছে? স্যার একটা কথা ছিল স্যার। জি স্যার। হ্যাঁ, একটা কথা কেন বলবেন? অনেকগুলা বলেন, স্যাররা এত কথা বলে আপনারা কেন বলবেন না, বলেন। স্যার আমাদের ওই প্রেজেন্টেশনের যে টপিকটা আছে না, এটা যদি স্যার একটু কাইন্ডলি বাছাই করে দিতেন তাহলে ভালো হতো আর কি। আপনার উপরে আপনার স্বাধীনতা দিয়ে দিলাম যে বাবারে তুমি তোমার পছন্দ মতো চুজ করে নাও, আর এখন যদি বলেন আমরা স্বাধীনতায় choose করি- ভেজাল স্যার, কনফিউশনে পড়ে যেতে হয় যে কোন এখন কোন আমি- টপিকটা দিমু, এই টপিকটা দিমু না ওই টপিকটা দিমু, এটা এখন হাজার আমি- কনফিউশন ঘুরে। আমি চুজ করে দিলে তখন বলবেন স্যার এটা কঠিন, এটা পারবো না। আপনার যেইটা পছন্দ হয়, না আমার কোনো তখন স্যার বাধ্যবাধকতা নাই। এটা করা যায়, কঠিন হোক শুধুমাত্র বা যেভাবে হোক তথ্যগুলো সংগ্রহ করে প্রেজেন্টেশন করা যায়।
আর নিজের উপর দিলে স্যার সবাই কনফিউশন করে যায়, দোষ কিসের উপর দিতেছস, তুই কোনটার উপর দিবি, প্রেজেন্টেশন টপিক কি দিবো, হাজার মানুষের জিজ্ঞাসা করতে হয়, 1000 টাকা কাটাকাটি করতে হয়। আপনি মনে করেন হচ্ছে এই যে আজকে যেগুলো পড়াইলাম, আপনি যে একজন শিফট লেফট শিফট রোটেট অপারেশন চুজ করলেন এবং খুব সুন্দর করে সে প্রেজেন্টেশন আকারে সেটা বুঝিয়ে দিল, আর একটা রোটেট অপারেশন চুজ করলো, আরেকজন হচ্ছে অ্যাডিশন সাবট্রাকশন, এই এক একজন এক একটা চুজ করেন, নিজের পছন্দ মতো করেন। আমি শুধুমাত্র দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে আপনার স্লাইডটা কতটুকু সুন্দর হয়েছে, আর সেকেন্ড হচ্ছে আপনার প্রেজেন্টেশন স্কিল কতটুকু, যে আপনার কথা বলার ওয়ে ডেলিভারি স্যার স্লাইডে সৌন্দর্য দেখে স্যার মার্ক দিয়েন না স্যার, আমাদের অনেকের ল্যাপটপ নাই স্যার, মোবাইলে করতে আর হয়। যারা ফোনে স্লাইড করে তাদের তো খুব দুরবস্থা, কারণ ফোনে আমাদের ফোনে কিন্তু স্যার এত ডিজাইন করা যায় না স্যার, তো নরমালি করতে পারি কোন রকম স্যার, সব প্রেশার মোবাইলের উপর যাচ্ছে স্যার। এগুলা সব স্যার স্লাইড এগুলো সব পসিবল কেস সকল পসিবল ঝামেলাগুলো স্যারদের মাথায় আছে। সো আপনাদের কাজ আপনারা করেন, স্যাররা স্যারদের মতো চিন্তা করবে যে পসিবল কি কি প্রবলেম স্টুডেন্ট ফেস করতে পারে। ঠিক আছে, তো আপনারা আগে করেন, রেডি করেন, সাবমিট রেডিমেড করেন, টেমপ্লেট দিলে তো তার মার্ক কাজ খাইতে জমায় রাখেন না, ঠিক আছে? হ্যাঁ, সেমিস্টারের লাস্টের দিকে কোনো কাজ জমায় রাখেন না, ঠিক আছে? আজকে ফ্রি আছেন, আজকে একটা কাজ শেষ করে ফেলেন, কারণ লাস্টের এই সামনের যে সপ্তাহটা আসবে বুঝতেই পারতেছেন যে সেমিস্টারের শেষের সপ্তাহটা খুবই বাজে যায়, ঠিক আছে? খুব প্যারা, খুব পেইন, মানে খুব ঝামেলা থাকে, অনেক ক্লাস টেস্ট থাকে, অনেক অ্যাসাইনমেন্ট থাকে, প্রেজেন্টেশন থাকে, এটা থাকে ওটা থাকে, মানে প্যাকড শিডিউল পুরাই। ঠিক আছে, তো কাজগুলো জমায় রাখেন না, শুক্র শনিবার এই 2 দিনের মধ্যে আপনারা কুইজের প্রেজেন্টেশন নিয়ে ফেলেন, যেহেতু সেকেন্ড অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, সেকেন্ড অ্যাসাইনমেন্টটাও কমপ্লিট করে সাবমিট করে ফেলেন, কাজ কমায় ফেলেন। তো ঠিক আছে, তাহলে কারো যদি অ্যাটেন্ডেন্স গুলো দেওয়া হয়েছে সবার? জি স্যার, স্যার রেকর্ডিংটা অফ করে দিলে ভালো হয়েছে। আচ্ছা, তো কারো যদি কোনো কোশ্চেন না থাকে আমরা ক্লাসটাও শেষ করে দিই, অনেকক্ষণ বকবক করতেছি।